হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সকলকে। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটু বিশেষ কারণে লেট হলো। আচ্ছা, তাহলে আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম, কার কতটা কি মনে আছে বলুন, প্রথমে শুনি একটু। হ্যালো, কেউ বলুন আগের ক্লাসে আমরা কি হ্যাঁ পড়েছিলাম। স্যার, আচ্ছা, আমরা আমি হ্যাঁ, একে একে জিজ্ঞাসা করছি। নরেন্দ্রবাবু, আপনি প্রথমে বলুন আমরা কি কি পড়েছিলাম, আপনি কতটা কি মনে রাখতে পেরেছেন। আগে আপনি বলুন, তারপর সকলকে একটা একটা জিজ্ঞাসা করুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আগের দিন কি হ্যালো কি পড়া হয়েছিল আপনি একটু বলুন। আপনার কতটা কি মনে আছে? স্যার, আমরা আগের দিন কর্তৃবাচ্যে পরিবর্তন, কর্মবাচ্যে পরিবর্তন হুম, এইগুলো পড়েছিলাম। কর্তৃবাচ্য পরিবর্তন, কর্মবাচ্য পরিবর্তন এগুলো পড়েছিলাম। আচ্ছা, এর মধ্যেও বিশেষ কিছু জিনিস আমরা আলোচনা করেছিলাম। যেমন হচ্ছে কর্তৃবাচ্যে কর্তায় কোন বিভক্তি থাকে, অর্থাৎ প্রথমা বিভক্তি স্যার। আর কর্মতে। কর্মতে দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, আর কর্মবাচ্যে কর্মতে কোন বিভক্তি থাকে? কর্মবাচ্যে হলে ওটা তৃতীয় বিভক্তি হবে স্যার। কর্মতে, কর্মবাচ্যে কর্ম কর্মতে কোন বিভক্তি থাকে? কর্মবাচ্যে সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, কর্মবাচ্যে কর্তাতে কোন বিভক্তি থাকে? কর্মবাচ্যে কর্তাতে বিভক্তি হবে তৃতীয়া। হ্যাঁ, তাহলে কর্মতে কোন বিভক্তি হবে? হ্যাঁ, এটাও তো তৃতীয়াই হওয়ার কথা, কারণ পণ্ডিতেন পণ্ডিত মহাশয় যজুর্বেদ থেকে ছাত্রদের জন্য বেদ পড়াচ্ছেন। একই একই বাচ্চে দু জায়গায় তো তৃতীয়া হয় না। আপনি যদি বলছেন কর্মতে তৃতীয়া হবে, আবার বললেন কর্তাতে তৃতীয়া হবে, আর হিসাব মতো করণেও তাহলে তৃতীয়া হবে, তাহলে তিন জায়গায় তৃতীয়া হয় কি এক জায়গায় একই বাচ্চে? না। তাহলে কোথায় তৃতীয়া হবে আর কোথায় হবে না? দেখুন, কর্তায় তৃতীয়া হবে, এটা আপনি ঠিক বলেছেন। করণে তৃতীয়া হবে, এটাও আপনি খুব ভালো করেই জানেন যে কর্তার কর্মবাদে যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই কারক থেকে সেই বিভক্তি হবে। তাহলে করণ কারক থেকে তৃতীয়া বিভক্তি হওয়ার কথা, তাই তৃতীয়া বিভক্তি হবে। কিন্তু কর্ম থেকে কি বিভক্তি হবে? আমি একটা কথা আপনাদের বারবার বলেছিলাম যে যেই বাচ্য সেই বাচ্যের যেটা প্রধান সেখান থেকে সবসময় প্রথমা হয়। তাহলে কর্তৃবাচ্য যেহেতু বাচ্যটার নাম কার নাম অনুসারে, কর্তার নাম অনুসারে, তাই কর্তাতে প্রথমা হবে। কর্মবাচ্য এই যে বাচ্যটা, এটা কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে? বাচ্যটার কর্ম অনুসারে নামকরণ করা হয়েছে। তাহলে কর্মবাচ্যে কর্ম থেকে কি বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি। কর্মবাচ্যে কর্ম থেকে কোন ও বিভক্তি হবে? ও, কর্মবাচ্যে স্যার, তাহলে তো স্যার প্রথমা বিভক্তি হচ্ছে। হ্যাঁ, প্রথমা। কর্তৃবাচ্য মানে কর্তা প্রথমা, কর্মবাচ্য মানে কর্ম প্রথমা, আর কর্তৃবাচ্য মানে হচ্ছে কর্তা কর্ম দ্বিতীয়া, কিন্তু কর্মবাচ্যতে হচ্ছে কর্ম প্রথমা আর কর্তা হচ্ছে তৃতীয়া। এই তো সূক্ষ্ম জিনিস, মানে কি বলবো, খুবই সহজ বিষয়। কর্তা মানেই কর্তাতে প্রথমা, আর কর্ম মানেই কর্মতে প্রথমা। এখন কর্তৃবাচ্যে কর্মতে সবসময় দ্বিতীয়া থাকে, কিন্তু কর্মবাচ্যে কর্মতে তো প্রথমা হচ্ছে, কর্তা থেকে সবসময় তৃতীয়া হবে। তার সঙ্গে একটা এক্সট্রা জিনিস মনে রাখার ছিল, সেটা হচ্ছে ধাতুর পর মেন যে ধাতু তার সঙ্গে একটা অন্তঃস্থ ইকার যোগ করতে হবে, আর
আত্মনেপদে যেরকম রূপ হয়, সেব ধাতুর যেরকম 10টা লকারের রূপ হয়, সেই রকম প্রতিটা ধাতুর রূপ করতে হবে। ঠিক আছে, এটা মেন আলোচনা হয়েছিল। এছাড়া আর কিছু বিষয় আলোচনা হয়েছিল মনে পড়ছে আশিস বাবু, অর্পিতা ম্যাডাম? বাকি স্যার উক্ত অনুক্তর ব্যাপারটা নিয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কর্তা বা কর্তরিতে যেমন কর্তা উক্ত হবে মানে প্রাধান্য পাবে, বাকি সবগুলো অনুক্ত থাকবে। অনুক্ত হবে। মানে হ্যাঁ, সেগুলোর কারকের কোনো চেঞ্জ হবে না। হুম মানে যে যেমন কারক তার তেমন অনুক্ততে যে যার কারক সেই কারকই থাকবে। এটা হুম একটা মানে উক্ত আর অনুক্তর কথাটা বলা হয়েছিল। হুম আর বাকি তো স্যার ওই আমরা চেঞ্জ করেছিলাম কিছু, মানে দিয়েছিলেন, প্র্যাকটিস হ্যাঁ, দিয়েছিলেন, সেগুলোকে আমরা চেঞ্জ করেছিলাম। তাহলে এইটুকুই হয়েছিল। ঠিক আছে, বিশেষ করে হ্যাঁ আমরা হ্যাঁ, কর্মবাচ্যটা আগের দিন খুব ভালো করে দেখেছিলাম, আর বেশ কিছু উদাহরণ দেখেছিলাম, সেগুলো আমরা একটু প্র্যাকটিস উদাহরণ দিই। করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর যেটা বাকি রইলো সেটা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্যটা কি হবে? একটু ওয়েট করুন। স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কর্তা আর কর্মবাচ্য দেখা হয়েছিল। এরপর হচ্ছে ভাববাচ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমি বলেছিলাম যে অন্যান্য ভাষাতে সাধারণত আমরা, একটু ধরবেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এখন। হুম। তাহলে আমি বলেছিলাম যে অন্যান্য ভাষাতে আপনারা বলেছিলেন যে আপনারা ভাববাচ্য পড়েছেন, কিন্তু অন্যান্য ভাষাতে সাধারণত ওটা ব্যাকরণগত দিক থেকে আমরা পড়লেও সেইভাবে প্রয়োগে ভাববাচ্যের প্রয়োগাধিক্য খুব বেশি দেখা যায় না। ঠিক আছে, কিন্তু সংস্কৃতে যেমন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, সেই রকমের ভাববাচ্যতেও প্রয়োগ প্রচুর পরিমাণে দেখা যায়। তার একটা কারণ আছে, সেই কারণটা আমরা দেখব, কিন্তু তার আগে ভাববাচ্যের নিয়ম কি সেটা একটু আগে দেখে নিতে হবে। ঠিক আছে, তারপর কি কারণ সেটা আমরা দেখব। তাহলে এখানে কি বলা হচ্ছে, যেমন দেখুন, यत्र वाक्ये केवलं कर्ता तिष्ठति कर्म न तिष्ठति तत्र ভাবে বাক্যম ভবতি। তাহলে ভাববাচ্য কখন হবে, কি বলা হচ্ছে, যে যেই বাক্যে শুধুমাত্র কর্তা থাকবে, কর্ম থাকবে না, সেই বাক্যেতেই সেই বাক্যটা কি আমরা যখন চেঞ্জ করব তখন ভাববাচ্যে চেঞ্জ করতে পারবো। যেই বাক্যে কর্ম থাকবে সেই বাক্যকে আমরা কিন্তু কখনোই ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো না। তাহলে ভাববাচ্য পরিবর্তন করতে গেলে সবার প্রথম ক্রাইটেরিয়া কি রইল, যখন কর্তৃবাচ্যে থাকবে তখন কি হবে, কর্ম থাকা যাবে না। বাক্যে যদি কর্ম থাকে সেটা কর্মবাচ্যে হবে, কর্ম না থাকলে তখন ভাববাচ্যে হবে। ঠিক আছে, তাহলে ভাববাচ্য করতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া, এটা সকলে বুঝতে পেরেছেন, যে বাক্য যখন কর্তৃবাচ্যে থাকবে তখন বাক্যে কোনো কর্ম থাকা যাবে না, তবেই বাক্যটিকে আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো। না হলে বাক্যটিকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে যদি বাক্যে কর্ম থাকে। এটা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, নরেন্দ্রবাবু আপনি বুঝেছেন? হ্যাঁ স্যার। বুঝেছেন যেটা বললাম?
হ্যাঁ স্যার, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ শুনছিলাম। আচ্ছা, যেটা হ্যাঁ, বলেছি আপনি এবার বুঝেছেন? দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অর্পিতা ম্যাডাম বুঝেছেন? হ্যালো, অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আকাশবাবু আপনি এই এলেন। তো আমরা আগের দিন ক্লাসে কি আলোচনা হয়েছিল সেটা একটু দেখলাম। তারপর আমরা এখন ভাববাচ্য পড়তে শুরু করেছি। এখনো কিছুই পড়ানো শুরু হয়নি, আপনি জাস্ট জয়েন করলেন, আমরা শুরু করেছি। তো ভাববাচ্য পড়াতে গিয়েই আমাদের প্রথম যে পয়েন্টটা উঠে এসেছে সেটা হচ্ছে যে বাক্য যখন কর্তৃবাচ্য থাকবে, সেই কর্তৃবাচ্যের বাক্যতে যদি কোনো কর্ম থাকে তাহলে সেই বাক্যটা কর্মবাচ্যেই পরিবর্তন করতে হবে। যদি বাক্যে কোনো কর্ম না থাকে, ঠিক আছে, তখনই শুধুমাত্র বাক্যটিকে ভাববাচ্যে পরিবর্তন করা যাবে। যদি কর্ম থাকে তাহলে বাক্যটিকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, অর্পিতা ম্যাডাম বুঝেছেন? অর্পিতা ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি যদি হ্যালো। স্যার বোঝা গেছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর স্যার শোনা দ্বিতীয় বাক্য। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপর দ্বিতীয় বাক্য বলা হচ্ছে কি, যে ভাবে কর্তা তৃতীয়ায়াম ভবতি, অর্থাৎ আমরা কর্মবাচ্যে যেমন কি দেখেছিলাম যে কর্ম প্রথমাতে যাচ্ছে, কর্তা তৃতীয়াতে যাচ্ছে, ভাববাচ্যেও সেম। এখানে কর্ম থাকে না, তাই কর্মটা কোন কারকে হবে না হবে সেটা আমাদের, কোন বিভক্তিতে হবে না হবে সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু কর্তা যেহেতু থাকে, কর্তা তৃতীয়াতে যাবে। ঠিক আছে, তাহলে কর্মবাচ্যের ক্ষেত্রে যেমন কর্তা তৃতীয়াতে চলে যাচ্ছিল, ভাববাচ্যের ক্ষেত্রেও কর্তা তৃতীয়াতে যাবে। তারপর কি বলা হচ্ছে, ক্রিয়াপদঞ্চ কর্মণি যথা ভবতি তথৈব ভবতি। আর ক্রিয়াপদের রূপ যেমন কর্মবাচ্যে করা হয়, অর্থাৎ ধাতুর পর একটা অন্তঃস্থ যকার যোগ করতে হবে, দিয়ে সেব ধাতুর যেমন আত্মনেপদের রূপ হয় সেই রকম রূপ চালাতে হবে, সেই রকমই ভাববাচ্যের ক্ষেত্রেও কর্তাতে তৃতীয়া হবে। আর কর্মবাচ্যে যেমন ধাতু রূপ হয় সেই রকম রূপ করতে হবে। কিন্তু একটা জিনিস আপনাদের সকলকে সবসময় মাথায় রাখতে হবে, যে কর্ম থাকে না বলে ভাববাচ্যে ক্রিয়ার রূপ সবসময় প্রথমার একবচনেই প্রযুক্ত হবে। কখনো ভাববাচ্যে প্রথমার দ্বিবচন, সরি, মধ্যম পুরুষের একবচন দ্বিবচন বহুবচন অথবা উত্তম পুরুষের একবচন দ্বিবচন বহুবচন প্রয়োগ করা যায় না। ভাববাচ্যে সবসময় প্রথমার একবচনই প্রয়োগ করতে হবে, মধ্যম পুরুষের একবচন দ্বিবচন বহুবচন, উত্তম পুরুষের একবচন দ্বিবচন বহুবচন এগুলির প্রয়োগ হবে না। ঠিক আছে, যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, পত্রম পততি। কি উদাহরণ দিলাম? পত্রম পততি। এই বাক্যে কর্তা কি আর কর্ম কি আলাদাভাবে আছে না একটাই আছে? একটাই আছে, একটাই পত্রম। আছে। যে পড়ছে সেটাই হচ্ছে পাতা, তাহলে পাতাই হলো এখানে কর্তা। পততি তাহলে এটার কোনো কর্ম নেই। ঠিক আছে, পত্রম পততি এই বাক্যে কোনো কর্ম নেই। ঠিক আছে, এখন কি বলা হচ্ছে, যে যেই বাক্যে কোনো কর্ম থাকবে না সেই বাক্যটাকে আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো। তাহলে ভাববাচ্যে পরিবর্তন করতে গেলে কি বলা হলো, দুটো নিয়ম, কর্তাকে তৃতীয়াতে নিয়ে যেতে হবে আর ক্রিয়াপদে কর্মবাচ্যে যেরকম রূপ হয় সেই রকম রূপ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পত্রম পদ্ধতি এই বাক্যে কর্তৃপদ কোনটা? পত্রম। পত্রম, সেটাকে কোন বিভক্তিতে নিয়ে যেতে হবে? তৃতীয়া বিভক্তিতে। তৃতীয়াতে নিয়ে যেতে হবে। আর ক্রিয়াপদটাকে, ক্রিয়াপদের মেন যে ধাতু পদ ধাতু, তার সঙ্গে একটা অন্তঃস্থ জকার যোগ করে যেমন সেব ধাতুর আত্মনেপদের রূপ হয় সেরকম রূপ চালাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, পদ ধাতু তারপর একটা অন্তঃস্থ জ লাগিয়ে রূপ কি হবে, পত্য। যেমন সেবা হয়
সেরকম পত্তিয়া হলো, তারপর আত্মনেপদে যেমন সেবাতে সেবেতে সেবন্তে সেরকমই পত্তিয়াতে পত্তিয়েতে পত্যান্তে এই ধরনের রূপ হবে। তাই প্রথমার এক বচনে কি হবে? পত্তিয়াতে। পত্যতে। হ্যাঁ, তাহলে পত্রম পততি এটাকে আমরা ভাব বাচ্যে পরিবর্তন করলে বাক্য কি পাচ্ছি? পত্রেণ পত্যতে। পত্রেণ পত্যতে। ঠিক আছে, তাহলে ভাব বাচ্যের নিয়মটা বুঝতে পেরেছেন? কিছু না, বিশেষ কিছু না, শুধুমাত্র কর্ম যেহেতু থাকবে না, কর্ম নিয়ে এখানে মাথা ব্যথার কোনো জিনিসই থাকছে না, কর্তা আর ক্রিয়াপদ থাকছে শুধু, তাই কর্তাটাকে তৃতীয়াতে নিয়ে যেতে হবে। আর ক্রিয়াপদের যেমন কর্মবাচ্যের ক্ষেত্রে রূপ হয় ধাতু, তারপর একটা অন্তঃস্থ ইকার, তারপর আত্মনেপদের যেমন রূপ হয় সেই রকমই এখানেও রূপ চালাতে হবে। ঠিক আছে? আচ্ছা, নরেন্দ্রবাবু বলুন, আপনার কিছু প্রশ্ন আছে? স্যার বলছি ওইখানটা কি বললেন একটু বুঝতে পারলাম না, ওই ক্রিয়াপদের ব্যাপারটা কিভাবে পরিবর্তিত হলো? ক্রিয়াপদের ব্যাপারটা কর্মবাচ্যা আমি যেরকম আপনাদের বলেছিলাম, একটা উদাহরণ দিয়েও দেখিয়েছিলাম যে মেন ধাতু ধরুন ভূ ধাতু, তারপর একটা কি করতে হবে? অন্তঃস্থ ইকার এক্সট্রা যোগ করতে হবে। ঠিক আছে, আমরা পরস্ময় পদের ক্ষেত্রে কেমন রূপ পাই? ভূধাতুর ভবতি, কিন্তু কর্মবাচ্যের ক্ষেত্রে সেরকম রূপ পাচ্ছি না। মেন ধাতু হচ্ছে ভূ ধাতু, তারপর একটা অন্তঃস্থ জকার, তাহলে ভূ ইয়া হলো, তারপর সেবতের যেমন প্রথমার এক বচনে সেবতে হয় সেব ধাতু, সেরকমই ভূয়া এখানে মেন ধাতু তাহলে হয়ে গেল ভূয়া। এখন তার প্রথমার এক বচনে কি হবে? ভূয়াতে, যেমন সেবতে সেরকম ভূয়াতে। ঠিক আছে, আচ্ছা, আর একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে, হ্যাঁ বলুন। পদ্ধতি পতাতে হবে তাই তো? পত্তিয়াতে, পথ হচ্ছে মেন ধাতু, তারপর একটা অন্তস্থ ইকার যোগ করতে হবে। ঠিক আছে, আপনি এগুলো খাতায় লিখুন, শুধুমাত্র শুনলে হবে না। আপনার সামনে যদি খাতা পেন থাকে তাহলে যেটা আমি বলছি সেটা আপনি লিখুন। পদ, পদ ধাতু পদ প্লাস অন্তস্থ। আচ্ছা, আকাশবাবু আপনি একটু মাইকটা মিউট করুন। পদ ধাতুর পদ, তারপর একটা অন্তস্থ ইকার যোগ করতে হবে, তারপর যেমন শিব ধাতুর প্রথমার এক বচনের রূপ হয় সেবাতে, সেরকমই পত্যাতে। ঠিক আছে, তারপর দ্বিতীয় এক বচনে যেমন সেবেতে সেরকমই পত্যেতে, প্রথমার বহুবচনে যেমন পত্যান্তে এই সেবান্তে সেরকম এখানে পত্যান্তে, এইভাবে রূপগুলো চলবে। ঠিক আছে, কিন্তু ভাব বাচ্যে সবসময় ক্রিয়াপদের রূপ প্রথমার এক বচনই হয়। কর্তা যেহেতু তৃতীয়াতে চলে যাচ্ছে, কর্তার বহুবচন হোক দ্বিবচন হোক সেই অনুযায়ী ক্রিয়াপদে কিন্তু কোনো প্রভাব পড়বে না। যেহেতু ভাব বাচ্যে ক্রিয়ায় প্রধান, ক্রিয়ার ওপর কর্তার কোনো প্রভাব পড়বে না, তাই ক্রিয়া সবসময় প্রথমার এক বচনেই থাকবে। কর্মবাচ্যের ক্ষেত্রে যেহেতু কর্মবাচ্যে কর্ম প্রধান হচ্ছিল, তাই কর্ম যদি প্রথম পুরুষের এক বচনে হচ্ছিল তাহলে ক্রিয়াপদ প্রথম পুরুষের এক বচন হচ্ছিল। কর্ম যদি উত্তম পুরুষের বহু বচনে থাকছিল তাহলে ক্রিয়াপদ উত্তম পুরুষের বহু বচনে হচ্ছিল। ভাব বাচ্যের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, যেহেতু কর্ম থাকছেই না তাই কর্মকে অনুসরণ করবেই না, আর কর্তা যেহেতু তৃতীয়াতে চলে যাচ্ছে কর্তাকে অনুসরণ করবে না, তাই ক্রিয়াপদ সবসময় প্রথমার এক বচনেই থাকবে, না প্রথমার দ্বিবচন, না প্রথমার বহুবচন, আর উত্তম পুরুষ আর মধ্যম পুরুষে কোনো রূপই হবে না, শুধুমাত্র প্রথম পুরুষের এক বচনেই ভাব বাচ্যে ক্রিয়াপদের রূপ হবে। এটা বিশেষভাবে মনে রাখতে হবে ভাব বাচ্যের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? হ্যালো, সে শুধু প্রথম পুরুষের এক বচনই হবে। হ্যাঁ, শুধু প্রথম পুরুষের এক বচনই হবে। ঠিক আছে, যেমন এখানে দেখুন আমি বললাম যে পত্রম পততি, সেটার ভাব বাচ্যে করে আমরা কি পেলাম? পত্রেণা পত্যতে। এখন আমি যদি বলি যে পত্রানি পতন্তি, তখন কিন্তু পত্রৈহি পত্যন্তে হবে না, তখন কিন্তু পত্রৈহি পত্যতে এটাই করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কর্তা অনুসরণ করবে না, ক্রিয়াপদ ক্রিয়ায় যেহেতু প্রধান তাই ক্রিয়াপদ এখানে সাক্ষাৎ প্রথমার এক বচনে বসে যাবে, দ্বিবচন বহুবচন কোনো কিছুতে পরিবর্তন হবে না। ঠিক আছে, তাই পত্রাম পততি এটাকেও অনুবাদ করলে যেমন পত্রে না পত্যতে হচ্ছে, পত্রে পত্যে পততঃ
এটাকে অনুবাদ করলেও সেরকমই হবে, পত্রাভ্যাম পত্যতে। আর পত্রাণি পতন্তি, এটাকে অনুবাদ করলেও কি হবে, পত্রৈহি পত্যতে। এমন নয় যে দ্বিবচন বলে ক্রিয়াপদেও দ্বিবচন হচ্ছে, কর্তাতে বহুবচন আছে বলে ক্রিয়াপদেও বহুবচন হচ্ছে, এরকম হবে না। সবসময় ক্রিয়াপদ তৃতীয়াতে যাবে আর কর্তৃপদ তৃতীয়াতে যাবে, আর ক্রিয়াপদ সবসময় প্রথম আর এক বচনেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, আশিস বাবু আপনি কিছু বলবেন, বলুন। স্যার, যদি এই ধাতুটাতে আহ, একটা রয়েছে অভবৎ, হুম যদি অভবৎ ধাতুর রূপটা থাকে, তাহলে কি আমরা অভূয়ৎ কথাটা লিখবো? অভূয়ত নয়, সেট অভূয়ত ধাতুর, লিখবো? হ্যাঁ, অভূয়ত, অভূয়ত, অসেবত, অসেবত, হ্যাঁ তাহলে আমরা কি অভূয়ত লিখবো? হ্যাঁ, অভূয়ত। অভূয়ত। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনি হ্যাঁ স্যার, বুঝেছেন ঠিক আছে। ভাববাচ্যের ব্যাপারটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, নরেন্দ্র বাবু আপনার কাছে ক্রিয়ার ব্যাপারটা এখন স্পষ্ট হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা নেক্সট স্লাইড যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপর যেমন ধরুন এখানে কিছু উদাহরণ দেখানো হচ্ছে। কি উদাহরণ দেখানো হচ্ছে? ধরুন রামাহা শেতে, ঠিক আছে, রাম ঘুমাচ্ছে। এখন এখানে যে শেতে, এখানে মেন ধাতু হচ্ছে শি ধাতু। এই শি ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, তাই এখানে কোনো কর্ম নেই। বাক্যে কোনো কর্ম আছে? কর্ম কোনো কিছু নেই। রামাহা এটা হচ্ছে কর্তা, আর শেতে এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে যেহেতু এই বাক্যে কোনো কর্ম নেই, তাই এটা হচ্ছে ভাববাচ্য করতে গেলে কি হবে, কর্তা তৃতীয়াতে যাবে, তাহলে রামাহা এটা তৃতীয়াতে গেল, রামেণা। তারপর শি ধাতুর আত্মনেপদ, শি ধাতুটাই হচ্ছে আত্মনেপদ। ঠিক আছে, এখন আপনাদের যে নিয়মটা বলেছিলাম যে ধাতুর পর একটা অন্তঃস্থ ইকার যোগ করতে হবে, তারপর কি করতে হবে, কর্মবাচ্যে নিয়ে যেতে গেলে ধাতুর কি পরিবর্তন করতে হবে বলেছিলাম? আত্মনেপদী রূপটাতে রূপ আনতে হবে, তার প্রথম পুরুষের এক বচন। হুম, তাহলে আত্মনেপদে করতে গেলে শি ধাতুর প্রথমার এক বচনে যেই ধরনের প্রক্রিয়া আপনাদের বলেছিলাম যে ধাতুর পর একটা অন্তঃস্থ যকার লাগিয়ে দিলে তারপর আত্মনেপদের মতো করতে হবে, তাহলে শিয়াতে এরকম রূপ হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু শিয়াতে রূপ হয় না। শি ধাতুর ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা আরেকটা ইকারের জায়গায় অন্তঃস্থ যকারে হসন্ত বসে যায়। ঠিক আছে, তাহলে শিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কি শাইয়াতে। ঠিক আছে, এখানে যে এখানে দীর্ঘ ইকারটা ছিল তার জায়গায় একটা অন্তঃস্থ যকারের হসন্ত হয়ে গেল। ঠিক আছে, রামেণা শাইয়াতে। ঠিক আছে, রামাহা শেতে, এটাকে অনুবাদ করলে বা বাচ্য পরিবর্তন করলে কি হচ্ছে, শাইয়াতে, রামেণা শাইয়াতে। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখা যাক, রামাহা ভাবতি। এই বাক্যেতেও দেখুন কোনো কর্মপদ নেই, কর্তা আছে, ক্রিয়াপদ আছে। ঠিক আছে, কর্তাকে তৃতীয়াতে নিয়ে গেলে ভাবতি, এখানে মেন ধাতু হচ্ছে ভূ ধাতু। ভূ ধাতুর পর একটা অন্তঃস্থ যকার যোগ করতে হলো, ভূয়া হলো। তারপর শিব ধাতুর এক বচনে যেমন শিবতে, সেরকমই এখানে ভূয়াতে, রামেণা ভূয়াতে। ঠিক আছে, এখন যদি আমি এখানে বলি যে রামৌ ভবতঃ, তখন কিন্তু বাক্যটাকে পরিবর্তন করলে রামৌ এখানে তৃতীয়ার দ্বিবচন হবে, হলে রামাভ্যাম। কিন্তু ভবতঃ এখানে দ্বিবচন আছে বলে এখানেও যে ভাববাচ্যেও দ্বিবচন হবে সেটা কিন্তু হবে না। ভাববাচ্যে সবসময় কর্তার প্রথম পুরুষের ধাতুর প্রথম পুরুষের এক বচনই বসবে। মেন যে ধাতু তারপর একটা অন্তঃস্থ যকার লাগিয়ে আত্মনেপদের প্রথম পুরুষের এক বচনের রূপই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাই রামেণা ভূয়াতে এখানেও ভূয়াতে হবে, রামাভ্যাম ভূয়াতে এখানেও ভূয়াতে হবে, আর রামাইহি ভূয়াতে এখানেও ভূয়াতে হবে। ঠিক আছে, আর একটা উদাহরণ, সেটা হচ্ছে বৃক্ষাহা বর্ধতে। এখানে মেন ধাতু হচ্ছে বর্ধ, ধায়েরে ফসন্ত। বর্ধ হচ্ছে মেন ধাতু, তার প্রথম পুরুষের এক বচন, এটা আত্মনেপদ ধাতু, প্রথম পুরুষের এক বচনের রূপ হয় বর্ধাতে। বর্ধাতে মানে আপনারা সকলেই জানেন বাড়ছে।
ঠিক আছে, তাহলে বৃক্ষাহ বর্ধতে, গাছটি বাড়ছে, আস্তে আস্তে গাছটি বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে কর্তা হচ্ছে বৃক্ষ, কর্তাকে তৃতীয়ায় নিয়ে যাওয়া হলো বৃক্ষেনা। বর্ধ হচ্ছে মেন ধাতু, দেখুন বর্ধ, তারপর একটা অন্তস্থ যকার যোগ করলাম, তাহলে বর্ধ এর সঙ্গে একটা অন্তস্থ যকার যোগ করে দিলে বর্ধিয়া। তারপর সেব ধাতুর যেমন প্রথমার এক বচনে সেবতে হয়, সেরকমই এখানে কি হলো, বর্ধিয়াতে, তাই বৃক্ষেনা বর্ধিয়াতে। ঠিক আছে, এটা হলো ভাববাচ্যের উদাহরণ। উদাহরণগুলো সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, ওই তাহলে সিহতে সি ধাতু যেমন হলো, তেমন তাহলে নি ধাতু সেটাও তো একই রকম হবে নয়তে? না 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 না, নি ধাতুর ক্ষেত্রে নি আছে। আচ্ছা, যেগুলো এটা তাহলে এক্সেপশনাল কেস আছে সেগুলো আচ্ছা আপনাদের বিশেষভাবে বলে দেওয়া হবে। আচ্ছা বাকি যে সমস্ত ধাতু আছে সেগুলোর অ্যাজ ইউজুয়াল যে নিয়মটা বলেছি, ধাতু, আচ্ছা তারপর একটা অন্তস্থ যকার, তারপর যেমন শিব ধাতুর লং লকারের ক্ষেত্রে একটা অকার যোগ হয়ে গিয়ে অসেইবতা হয়, সেরকমই এটা হ্যাঁ, কি হতো, অসেইয়তা। ঠিক আছে, আর আচ্ছা ওখানে নি ধাতুর ক্ষেত্রে কি হবে তাহলে, অনিয়তা। ঠিক আছে, অনিয়ত। এই আচ্ছা রকম সব রূপগুলো বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন বলুন ভাববাচ্য তাহলে সকলে বুঝতে পেরেছেন। ভাববাচ্যটাকে আমরা যদি তিন কথায় বলতে চাই তাহলে কি হবে, বাক্যে যদি কর্ম না থাকে তখনই ভাববাচ্যে পরিবর্তন হবে। ভাববাচ্যের বাক্যে যেটা কর্তা তাকে তৃতীয়ায় নিয়ে যেতে হবে। আর যেটা ক্রিয়াপদ তারপর একটা অন্তস্থ যকার লাগিয়ে যেমন কর্মবাচ্যে আমরা রূপ করি সেই রকমই রূপ করতে হবে, কিন্তু কর্মবাচ্যে যেমন কর্ম অনুযায়ী ক্রিয়াপদের পুরুষ বচন চেঞ্জ হচ্ছিল, এখানে কর্ম যেহেতু নেই আর কর্তা যেহেতু তৃতীয়া আছে, তাই ক্রিয়াপদ কাউকে অনুসরণ করবে না। ক্রিয়াপদ নিজেই স্বতন্ত্র, যেহেতু প্রধান হচ্ছে ভাববাচ্যে, তাই ক্রিয়াপদ সবসময় প্রথম পুরুষের এক বচনেই থাকবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না, শুধুমাত্র কর্তৃপদটাকেই তৃতীয়াতে নিয়ে যেতে হবে। বাকি যেমনকার তেমন রয়ে যাবে ভাববাচ্যে, আর ক্রিয়াপদ সবসময় প্রথম পুরুষের এক বচনে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভাববাচ্যের একদম সহজ করে বললে এই তিনটে চারটে কথা দাঁড়ায়। ঠিক আছে, তাহলে ভাববাচ্য সকলে বুঝেছেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আহ, আচ্ছা, আগের দুটো বাচ্চের ক্ষেত্রে আমরা যেমন একটা করে কারিকা দেখেছিলাম, যেমন হচ্ছে আপনার কর্মবাচ্যের ক্ষেত্রে কি দেখেছিলাম, কর্মণি প্রথমা ইয়াত্র, অর্থাৎ কর্মতে প্রথমা হবে, তৃতীয়াথ চ কর্তরি, কর্তায় তৃতীয়া হবে, কর্মবাচ্যম ভবে তত্তু ক্রিয়া কর্মানুসারিণী, ক্রিয়া কর্মকে অনুসরণ করবে, সেটাই হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি দেখেছিলাম, কর্তারি প্রথমা ইয়াত্র, কর্তাতে প্রথমা হবে, দ্বিতীয়াথ চ কর্মণি, কর্ম থেকে দ্বিতীয়া হবে, কর্তৃবাচ্যম ভবে তত্তু ক্রিয়া কর্তানুসারিণী, ক্রিয়াটা হবে কি কর্তা অনুযায়ী। ভাববাচ্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ভাববাচ্যে ক্রিয়াম ব্যক্তি ন কর্তারম ন কর্ম চ, অর্থাৎ ভাববাচ্যের দ্বারা সবসময় ক্রিয়া উক্ত হয়। ঠিক আছে, না সেখানে কর্তা উক্ত হয়, অর্থাৎ কর্তাও প্রাধান্য পায় না, না কর্ম, কর্মও প্রাধান্য পায় না। তত্র কর্তা তৃতীয়ায়াম, ঠিক আছে, কর্তা সবসময় তৃতীয়াতে থাকে, আর ক্রিয়া ভাবানুসারিণী। ঠিক আছে, ভাব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটা যেহেতু ক্রিয়ায় যেহেতু বাক্যে স্বতন্ত্র প্রধান, তাই ক্রিয়া সবসময় প্রথমার এক বচনেই থাকবে, আর কর্তা তৃতীয়াতে যাবে, বাদ বাকি আর কোনো কিছু প্রাধান্য পাবে না। প্রাধান্য না পাওয়া মানে কি, যার যেখানে যেই কারক হওয়ার কথা, যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা, সেই কারক থেকে সেই বিভক্তিই হবে, শুধুমাত্র কর্তা থেকে তৃতীয়া হবে। ঠিক আছে, বাংলা অর্থ কি লেখা আছে, যেই প্রয়োগে তিং প্রত্যয়ের দ্বারা কর্তা বা কর্ম উক্ত হয় না কিন্তু ক্রিয়া উক্ত হয়, কর্তা থেকে যেখানে তৃতীয়া বিভক্তি থাকে, ক্রিয়া থেকে সবসময় একবচন এবং প্রথম পুরুষই হয়, তাকে ভাববাচ্য বলা হয়। ঠিক আছে, বুঝেছেন সকলে তাহলে ভাববাচ্য? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করুন।
স্যার যেই প্রয়োগে মানে বুঝতে পারছি না, অর্থাৎ তিং যেই প্রয়োগে প্রয়োগের দ্বারা মানে হচ্ছে ধাতুর দ্বারা। আহ, তিং প্রত্যয়ের দ্বারা মানে হচ্ছে ধাতুর দ্বারা। আমরা যেই যেমন প্রয়োগে মানে কর্তৃবাচ্য, এই উল্লেখিত বাক্যের কথা বলা হচ্ছে তো স্যার, যেই প্রয়োগে মানে হ্যাঁ, ওই বাক্যের তিং কথা। প্রয়োগের দ্বারা মানে হচ্ছে বাক্যে যে ক্রিয়াপদটা থাকে, যেমন রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এই বাক্যে তিং প্রয়োগ হচ্ছে গচ্ছতি, মানে ধাতুর যে রূপটা সেটাকে বলা হচ্ছে তিং প্রত্যয়ের প্রয়োগ। ঠিক আছে, তার দ্বারা কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পাচ্ছে, মানে কর্তা প্রধান হচ্ছে, তাই কর্তাতে প্রথমা। ঠিক আছে, রামেণ বিদ্যালয়ঃ গম্যতে, এই যে কর্মবাচ্য, এখানে তিং প্রত্যয়ের দ্বারা মানে ধাতুর দ্বারা কর্ম প্রাধান্য পাচ্ছে, তাই কর্মতে প্রথমা। ঠিক আছে, ভাববাচ্যের ক্ষেত্রে কিন্তু না কর্তা না কর্ম, কেউ প্রধান হয় না, কর্তা তৃতীয়াতে থাকে আর কর্ম তো থাকবেই না বাক্যে। ক্রিয়াপদ সবসময় সেই জন্য প্রথম পুরুষের এক বচনেই থাকবে, যেহেতু কর্তাকে প্রাধান্য দিচ্ছে না, তাই ক্রিয়াপদ সবসময় প্রথম পুরুষে এক বচনেই থাকবে। বুঝতে পেরেছেন? হ্যালো নরেন্দ্রবাবু, স্যার বুঝেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার স্যার কথা? মাঝে মাঝে একটু ভয়েসটা ড্রপ করছে, ওয়েদারটা ভালো না। হ্যাঁ মাঝে ঠিক শুনতে পাচ্ছি, আবার মাঝে মাঝে ড্রপ করছে। হ্যাঁ, এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। আমরা নেক্সট স্লাইড যাই। অর্পিতা ম্যাডাম, বুঝেছেন তো আপনি ভাববাচ্য? কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এবার আমরা বললাম, একটা কারণ বলেছিলাম যে ভাববাচ্যে প্রয়োগ করার একটা বিশেষ স্যার কারণ বলছি আছে। বাংলা ভাষা। স্যার বলুন। হ্যালো, বলুন। স্যার বলছি বাংলা ভাষায় ভাববাচ্য যেভাবে আমরা করি আর সংস্কৃতে ভাববাচ্য কি একই রকম হবে না কিছু তফাৎ হতে পারে? আহ, সত্যি কথা বলতে কি, আমি বাংলা ভাষার ভাববাচ্য নিয়ে বেশি কিছু জানি না। ঠিক আছে, আসলে আমরা তো আচ্ছা। এইটের পর আর বাংলা পড়িনি। আমরা বেদ বিদ্যালয়ে পড়েছিলাম, ওখানে ইংলিশ মিডিয়াম ছিল, বাংলা বিশেষভাবে পড়িনি। ঠিক আছে, তাই সেখানে ভাববাচ্যের বিশেষ কি কি নিয়ম আছে বাংলাতে আমার জানা নেই। ঠিক আছে, সংস্কৃতের ক্ষেত্রে যে নিয়মগুলো সেগুলো আমি বললাম। আপনারা যেহেতু বাংলা ভাষা পড়েছেন, আপনারা বলুন যে ওখানে কি কি নিয়ম আছে, তাহলে আমি সেটা শুনে বলতে পারি যে সংস্কৃতে আর বাংলায় একই আছে কি কিছু তফাৎ ছিল। নিয়ম তো আমি বলতে পারবো না, নিয়ম মনে নেই। তবে যেখানে ওই ধরুন এরকম মানে বলা হয়, যেটা আমরা 9-10 পর্যন্ত পড়েছি, যে হুম, কর্তাকে উৎস করে বলা হয়, যেমন খাওয়া হয়েছে, আজ হুম, দুপুরে কি খাওয়া হলো, এই ধরনের বাক্যগুলো ভাববাচ্যের উদাহরণ। হুম। তো যেমন আজ এখানে দুপুরে দেখুন, কি খাওয়া হলো, এখানে কর্তা কি কাকে কি উদ্দেশ্য করে বলা হচ্ছে সেরকম নয়, কিন্তু আমার সামনে কেউ একজন উপস্থিত আছে, আমি তাকে বলছি আপনার খাওয়া, আপনার শব্দটা মানে একদম প্রয়োগটাকে উজ্জ্ব রাখা হচ্ছে, যে আপনার খাওয়া হলো কি তোমার খাওয়া হলো, এই কর্তা পদটাকে উজ্জ্ব রাখা হচ্ছে হ্যাঁ, তাহলে কর্তা যেহেতু ব্যক্তিটাকে। উজ্জ্ব রাখা হচ্ছে, আপনি এখানে প্রাধান্য তাহলে কাকে দিচ্ছেন? না কর্তাকে প্রাধান্য দিচ্ছেন, না খাওয়া ক্রিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন। আপনি কিন্তু কি খেয়েছে সেটাকেও প্রাধান্য দিচ্ছেন না, আর কে খেয়েছে সেটাকেও প্রাধান্য দিচ্ছেন না। প্রাধান্য কাকে দিচ্ছেন? খাওয়া যে ক্রিয়াটা তাকে প্রাধান্য দিচ্ছেন। ঠিক আছে, কর্তাকেও প্রাধান্য ক্রিয়া। দিচ্ছেন না, হ্যাঁ কর্মকেও হ্যাঁ, প্রাধান্য দিচ্ছেন কাজটাকে। না। তাহলে এখানে প্রধান কি হচ্ছে বাক্যে? ক্রিয়ায় প্রধান হচ্ছে। ঠিক আছে, সংস্কৃতেও সেই ক্রিয়া একই জিনিস প্রধান, বলা হচ্ছে হ্যাঁ। যে বাক্যে কর্ম থাকলে হ্যাঁ হ্যাঁ। কর্মবাচ্য হবে, কর্ম না থাকলে ভাববাচ্য হবে। ভাববাচ্য হওয়ার ক্ষেত্রে কর্তা যেহেতু তৃতীয়াতে চলে যাবে, তৃতীয়াতে যাওয়া মানেই কি অপ্রধান, কারণ অনক্ত বা অপ্রধান কর্তৃকারক থেকে তৃতীয়া হয়, তাহলে তৃতীয়াতে চলে যাওয়া মানেই কর্তা অপ্রধান হয়ে গেল।
কর্মবাক্যে থাকছেই না, তাহলে কর্মকে প্রাধান্য অপ্রাধান্যর ব্যাপারই থাকছে না, তাহলে পড়ে রইল শুধুমাত্র কি ক্রিয়াপদ। তাই বাক্যে ভাববাচ্যের বাক্যেতে ক্রিয়াপদই সবসময় প্রাধান্য পায়, সেটা বাংলায় হোক অথবা সংস্কৃতেই হোক। ঠিক আছে, তাই ক্রিয়াপদ যখন চেঞ্জ হচ্ছে অর্থাৎ ধাতুর উপর একটা অন্তঃস্থ আকার যে যোগ করা হচ্ছে, তারপর আত্মনেপদের যে রূপটা হচ্ছে সেখানে কিন্তু সবসময় প্রথম পুরুষের একবচনেরই প্রয়োগ হচ্ছে। তার কারণ কি, ক্রিয়া একমাত্র নিজেকেই প্রাধান্য দিচ্ছে, বাক্যে স্থিত কর্তাকে প্রাধান্য দিচ্ছে না, কারণ কর্তা অপ্রধান হয়ে যাচ্ছে, তৃতীয়াতে বিভক্তিতে চলে যাচ্ছে, আর কর্ম তো থাকছেই না। ঠিক আছে, তাহলে বাংলা আর সংস্কৃতের ক্ষেত্রে একই, বিশেষ কিছু তফাৎ নেই। আপনি যেই রকম বললেন সেই অনুযায়ী দেখতে গেলে একই রকম আছে, বিশেষ কোনো তফাৎ নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন নরেন্দ্র বাবু? হ্যাঁ স্যার, বুঝতে হুম। পেরেছি। এরপর কি বলা হচ্ছে যে কর্ম থাকলে কেন ভাববাচ্যে প্রয়োগ হবে না, আর কর্ম না থাকলে কেন ভাববাচ্যে প্রয়োগ হবে। এখন বলা হচ্ছে যে কখন আমরা বুঝবো যে কর্ম আছে কি নেই, আর কখন বুঝবো যে কর্ম নেই। ঠিক আছে, কর্ম আছে না নেই সেটা আমরা বুঝবো কি করে, সেটা বোঝার জন্য সংস্কৃতে একটা বিশেষ ধাতুর আবার একটা সূক্ষ্ম ভেদ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সকর্মক ধাতু আর অকর্মক ধাতু। এটা আপনারা সকলে বাংলাতে অবশ্যই পড়েছেন, সকর্মক ধাতু আর অকর্মক ধাতু। ঠিক আছে, সকর্মক ধাতু কি আর অকর্মক ধাতু কি এটা বুঝতে হবে। যেই সমস্ত সকর্মক ধাতু আছে সেই ধাতুগুলো যেই বাক্যে প্রয়োগ হবে সেই বাক্যগুলো আমরা কর্মবাচ্যে পরিবর্তন করব, আর যেই সমস্ত ধাতু আছে যেগুলো অকর্মক ধাতু সেই সমস্ত বাক্যগুলো আমরা ভাববাচ্যে পরিবর্তন করব। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে দেখুন, যে ক্রিয়াকে কে করছে এবং কি করছে এই দুটি প্রশ্ন করে যদি একই উত্তর পাওয়া যায় তাহলে সেই ক্রিয়া বা ধাতুকে বলা হয় অকর্মক ধাতু। ঠিক আছে, তাহলে কে করছে আর কি করছে দুটি প্রশ্ন করে একটাই যদি উত্তর পাওয়া যায় তাহলে কি হবে, অকর্মক ধাতু। যেমন ধরুন পাতা পড়ছে, ঠিক আছে, পাতা পড়ছে, পত্রম পততি, আমি বাক্যটা আপনাদের বলেছিলাম পত্রম পততি। এখন পততি হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, এখন তাহলে এটাকে কহ আর কিম দিয়ে প্রশ্ন করতে হবে। কহ দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাচ্ছি আমরা, কহ পততি, পত্রম পততি। কিম পততি, তখনও কিন্তু আমরা পত্রমই উত্তর পাচ্ছি, অন্য কিছু উত্তর পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কহ আর কিম দুটো দিয়ে প্রশ্ন করে, পদ ধাতুকে কহ দিয়ে প্রশ্ন করে আর কিম দিয়ে প্রশ্ন করে আমরা একটাই উত্তর পাচ্ছি, সেটা হচ্ছে পত্রম। সেই জন্য পদ ধাতু হচ্ছে অকর্মক ধাতু, যেহেতু কি এবং কে দিয়ে প্রশ্ন করে আমরা একটাই উত্তর পাচ্ছি। দেখুন বাক্য হচ্ছে ফল পড়ছে, আর একটা বাক্য হচ্ছে ফল পড়ছে। কে দিয়ে প্রশ্ন করে আমরা কি উত্তর পাচ্ছি, ফল পড়ছে। ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করে উত্তর কি পাচ্ছি, ফল পড়ছে। তাহলে কে আর কি দিয়ে প্রশ্ন করে, পদ ধাতুকে কে আর কি দিয়ে প্রশ্ন করে আমরা একটাই উত্তর পাচ্ছি, সেটা হচ্ছে ফল, ফলম পততি। ঠিক আছে, আর একটা কি বলা হচ্ছে যে ক্রিয়াকে কে আর কি দিয়ে প্রশ্ন করে যদি ভিন্ন উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে সকর্মক ধাতু। যেমন দেখুন উদাহরণ কি বলা হচ্ছে, রাম ভাত খাচ্ছে, রামাহা অন্নম খাদাতি। এখানে বাক্যটাকে খাচ্ছে হচ্ছে মেন ধাতু খাদাতি। ঠিক আছে, খাদাতিকে কহা দিয়ে প্রশ্ন করে আমরা কি উত্তর পাচ্ছি, বা কে দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাচ্ছি, রাম, রামাহা খাদাতি। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যালো বলুন কি বললেন কে, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নরেন্দ্র বাবু আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি বলছেন আর একবার মিউট করে আনমিউট করে বলুন। যে বাকিরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ওনার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? না এখন শব্দের কথা অর্থ আওয়াজ কি করছে না। কহ, হ্যাঁ, স্যার, কহ কহ শব্দের শব্দের অর্থ অর্থ হচ্ছে কি? কে। কহ পদ্ধতি বলছেন, কহ কহ শব্দ, কহ শব্দের অর্থ শুনতে হচ্ছে পাচ্ছেন? কে আর কিম। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো
আপনি শুনতে পাচ্ছেন নরেন্দ্র বাবু? মাঝে মাঝে শুনতে পাচ্ছি, আবার মাঝে মাঝে কি হচ্ছে বুঝতে পারছি না। স্ক্রিনটা, আমার মনে হচ্ছে আপনার হ্যাঁ স্যার একটু শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক মাঝে মাঝে সমস্যা আবার হচ্ছে। হঠাৎ করে ড্রপ হয়ে যাচ্ছে ভয়েসটা, আর স্ক্রিনটাও চলে যাচ্ছে। আচ্ছা, ওটা আপনার নেটওয়ার্ক সমস্যা, কারণ বাকিরা সকলে স্পষ্ট শুনতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আপনার কথাও স্পষ্ট আছে। কাহা এটার অর্থ হচ্ছে কে, আর কিম এটার অর্থ হচ্ছে কি। ঠিক আছে, তাহলে কাহা খাদাতি মানে হচ্ছে কে খাচ্ছে, উত্তর কি পাওয়া যাচ্ছে, রাম খাচ্ছে। আর কিম খাদাতি বা কি খাচ্ছে হ্যাঁ, এটার প্রশ্ন আমার করে উত্তর কি নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে, সমস্যা ভাত হচ্ছে। খাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে বাক্যটা আছে, আহ, রাম ভাত খাচ্ছে, এই বাক্যটাকে দেখুন কাহা আর কিম দিয়ে প্রশ্ন করে আলাদা আলাদা উত্তর পাওয়া যাচ্ছে। আর আগের যে বাক্যটা ছিল ফল পড়ছে, সেটাকে কে আর কি দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাই প্রথম বাক্যটা হচ্ছে সকর্মক ধাতুর উদাহরণ, অকর্মক ধাতুর উদাহরণ। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে অকর্মক ধাতুর উদাহরণ। বুঝেছেন সকলে সকর্মক আর অকর্মক কি করে বুঝতে হয় তাহলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি আচ্ছা, স্যার। এরপর কি বলা হচ্ছে, আহ, এটা এখন থাক, এটা বিশেষ, তাও আমি বলে দিয়েছি আপনাদের অলরেডি, যে গম ধাতুর প্রয়োগে শুধুমাত্র গম ধাতু না, গতি অর্থক যেই সমস্ত ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, সেই সমস্ত ধাতুর ক্ষেত্রে যেখানে যাওয়া হচ্ছে সেখানে সবসময় দ্বিতীয়া হবে। যদিও যেখানে যাওয়া হচ্ছে সেটা যেহেতু অধিকরণ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হওয়ার কথা, কিন্তু এখানে সবসময় কি হবে, যেখানে যাওয়া হচ্ছে সেখানে সবসময় দ্বিতীয়া হবে। কখন হবে, যখন গমনার্থক বা গত্যার্থক ধাতুর প্রয়োগ করা হবে। ঠিক আছে, এটা আমি আপনাদের আগেও বলেছি, আরেকবার মনে করিয়ে দিলাম। তাহলে এবার বলুন আপনারা উক্ত, অনুক্ত, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য সব ভালো করে বুঝেছেন কিনা। আশিস বাবু, ভালো করে বুঝেছেন আপনি? আচ্ছা, হ্যাঁ স্যার, অর্পিতা ম্যাডাম? একদম। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বলছে যে গর্তোত্তক আকাশ ধাতুর বাবু? যে উদাহরণগুলো দেওয়া আছে, মধ্যে ওটা প্রথমটা স্যার কি হুম হুম, লেখা আছে, ওর উচ্চারণটা কি হবে? এটা ভুল লেখা আছে, গচ্ছাতির জায়গায় মচ্ছাতি লিখে দিয়েছে। ঠিক আছে, এটা গচ্ছাতি হবে, গচ্ছাতি, ইয়াতি, এতে ব্রজতি, না ওই এতি। ধাতু- বলুন বলুন। এতি যেটা লেখা হ্যালো। আছে না, ওর মূলটা হ্যাঁ, কি হবে স্যার, শোনা? এর মূল ধাতু হচ্ছে এর ধাতু, রস্বইকার মূর্ধন্যয় হসন্ত, এন। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, আর ব্রজাতি এখানে মূল ধাতু হচ্ছে ব্রজ ধাতু, ইয়াতি এখানে মূল ধাতু হচ্ছে ইয়া ধাতু। ঠিক আছে, আর এটা গচ্ছতি, গচ্ছতির ক্ষেত্রে মেন ধাতু হচ্ছে গম ধাতু। ঠিক আছে, তাহলে যেহেতু ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য সবগুলোই বোঝা গেছে, এবার আপনাদের সামনে তাহলে একটা বাক্যর পুরো সেট রাখা হচ্ছে। এখানে দেখুন, বাকি সবকিছু আপনারা এখানে স্কিপ করবেন, শুধু এখানে যে বি পূর্বক স্মৃ ধাতু, তারপর যেটা আছে এটা হচ্ছে কর্মণি রূপ, স্মারিয়াতে। ঠিক আছে, লিখ ধাতু রূপ হচ্ছে লিখিয়াতে, তুদ ধাতু রূপ হচ্ছে তুদ্দিয়াতে, গম ধাতু রূপ হচ্ছে গম্যাতে, দহ ধাতু রূপ হচ্ছে দহিয়াতে। বাকি যেগুলো আছে সেগুলো এখন আপনাদের দেখার দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র প্রথম যেটা লেখা আছে তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রতিটা ধাতুর কর্মণির রূপ। ঠিক আছে, তাহলে এখন আপনাদের নিয়ম মোটামুটি সবকিছু জানা আছে, যে কর্তৃবাচ্যে কর্তা থেকে প্রথমা, এখানে দেখুন কর্তা থেকে প্রথমা। ঠিক আছে, দৈত্যর এটার বিশেষণ হচ্ছে ক্রূরা, তাই দৈত্য এখানে তৃতীয়া হলে এখানেও তৃতীয়া হবে। আর এটা যেহেতু কর্ম আছে, কর্মবাচ্যে এটা তাহলে প্রথমাতে যাবে। আর ধাতুর পর অন্তস্থ যকার লাগিয়ে রূপ হবে স্মারিয়াতে। ঠিক আছে, এইভাবে আপনাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখন কি করতে হবে আপনাদের,
এখান থেকে এখান পর্যন্ত যে কটা বাক্য আছে প্রথম দিকটা, সব কটা বাক্যর এখন আপনারা বসে বসে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য করবেন। যদি কিছু অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এগুলো আপনারা এখনই বসে করবেন। আপনারা পড়তে শুরু করতে পারেন। আর যদি কোনো শব্দ কিংবা কোনো জায়গায় কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন। স্যার আপনি কি স্যার শেয়ার করছেন? মানে দেখা বছর, যাচ্ছে না। আচ্ছা, স্যার কর্তৃবাচ্য। হ্যাঁ, নরেন্দ্র বাবুকে আগে বলি, আপনি একবার লেফট হয়ে আর একবার জয়েন হয়ে দেখতে পারেন, ঠিক আছে? কারণ সকলে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না মানে ওটা আপনার নেটওয়ার্কের সমস্যা। ওখানে তো আমি বিশেষ কিছু করতে পারবো না। তাহলে আপনি একবার লেফট হয়ে আর একবার জয়েন করতে পারেন, ঠিক আছে? তারপরে যদি সমস্যা থাকে তাহলে বলবেন, আমি এটা গ্রুপে একটা স্ক্রিনশট নিয়ে এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আশিস বাবু কি বলছেন বলুন। স্যার এই যে সেগুলো আমরা কর্তাগুলো যেগুলো আছে হুম। সেগুলো সবই ওই যে বচনে আছে সেই বচনেই তো রেখে দেখা করবো। যাচ্ছে স্যার। হ্যাঁ, বচন তো একই থাকবে, বচন তো একই থাকবে। হ্যাঁ বলছি একই থাকবে তো, এগুলো চেঞ্জ করার দরকার নেই। বাকি যেগুলো যেমন আছে মানে প্রথম বাক্যটা কর্তৃপক্ষের মতোই রয়েছে দেখছি, সেরকমই হ্যাঁ, রেখে প্রথম দিচ্ছি তাহলে। বাক্যগুলো কর্তৃবাচ্যই আছে, ঠিক আছে? আপনাদের কর্মবাচ্য হ্যাঁ করতে সেটাই রেখে হবে। দিচ্ছি, ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক। অর্পিতা ম্যাডাম বলুন, আপনি কি বলছেন? স্যার ওটাই বলছিলাম যে সেন্টেন্স গুলো কর্তৃবাচ্য আছে, আমাদেরকে কর্মবাচ্য কর্মবাচ্য করতে করতে হবে। হবে। হুম হুম। আকাশবাবু বুঝেছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, করুন তাহলে, কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করুন। স্যার কর্মবাচ্য শুধু করতে হবে তো, ভাববাচ্য তো হবে না এগুলো? না, যেখানে কর্ম থাকবে না সেটা ভাববাচ্য করতে হবে। এবার সেটা আপনাদের একটু দেখতে হবে যে সেখানে কর্ম আছে কি নেই। হ্যাঁ আমি স্যার। বলে দিচ্ছি এখানে সব কটাতেই কর্ম আছে, তাই ভাববাচ্যের ব্যাপার এখন কিছু আসছে না, ঠিক হুম। আছে?
স্যার হয়ে গেছে 42 পর্যন্ত। আচ্ছা, হয়ে গেলে তাহলে যতক্ষণ না অন্যদের হচ্ছে আপনি পরের গুলোও করতে পারেন, ঠিক আছে? 50 পর যেগুলো আছে। হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা দুজন তখন বলুন, বাকিরা করুক তখন। আহ, অর্পিতা ম্যাডাম, আপনি শেষের যেটা আছে, একদম শেষেরটা। স্যার বলছি, দৈত্যঃ দেবম গণপতিম বিস্মরতি। হুম। এটা আপনার কর্মবাচ্যে করলে হবে, দৈত্যেন দেবঃ গণপতিঃ বিস্মর্জতে। স্মর্জতে নয়, আমি বলেছি সংস্কৃত মানে অন্তঃস্থ, আর অঞ্জ নয়। ও বিস্মর্য়াতে। হুম, পুরোটা বলুন আর একবার তাহলে। দৈত্যেন দেবঃ গণপতিঃ বিস্মর্য়তে। হুম। আচ্ছা, তারপর 40 নম্বরটা কি করেছেন? মানবঃ মহতীং কীর্তিম অর্জতি, মানবেন মহতি কীর্তিঃ অর্জতে। আহ, এখানে অরিয়াতে কি করে হবে? এখানে তো জকার আছে। আচ্ছা, অর্জতে। হুম, অর্জিয়াতে। আচ্ছা, তারপর 38 নম্বরটা। আচ্ছা, মাতা উমা কাঞ্চিম গচ্ছতি, হুম, মাত্রা উময়া কাঞ্চি গম্যতে। গম্যতে। আর প্রথমটা? আচ্ছা, কুরহ দৈত্যঃ মুনিম বিস্মরতি, কুরেন দৈত্যেন মুনয় বিস্মর্যতে। মর্যন্তে। মুনায়া। বিস্মর্যন্তে। মুনায়া, এটা বানান কি লিখেছেন? ময়হস্যৌ দন্তেন্ন উন্তস্থ বিসর্গ। হ্যাঁ, তাহলে বিসর্গের উচ্চারণটা? মুনয়ঃ। হুম, মুনায়াহা বিস্মরয়ন্তে। বিস্মর্যন্তে। আচ্ছা, আশিস বাবু, আপনি 36 নম্বরটা কি করেছেন বলুন। সারদা রম্যাং কবিতাম লিখতি। হুম। এটা হয়েছে শারদয়া হুম। রম্যা কবিতা লিখ্যতে। আচ্ছা, তারপর ক্রূরাহা রাক্ষসাহা, ক্রূরঃ রাক্ষসঃ দুর্বলান জনান তুদতি। এটা আছে। হুম। ক্রূরেণ রাক্ষসেন দুর্বলাহ জনাহ তুদ্যন্তে। হুম। তারপর 39টা। প্রখরঃ অগ্নিঃ আর্দ্র কাষ্ঠম দহতি। প্রখরাহা। প্রখরেণ হুম। অগ্নি আর্দ্রম কাষ্ঠম দহতি আছে। হুম। এটা আমরা লিখেছি প্রখরেণ অগ্নিনা আর্দ্রম কাষ্ঠম দহ্যতে। হুম। আচ্ছা, তারপর 41 নম্বরটা। 41 সারমেহ ক্ষেত্রম রক্ষতি। হুম। সারমেন হুম। ক্ষেত্রম রক্ষ্যতে। ক্ষেত্রম রক্ষ্যতে। হুম, তাহলে বুঝলেন। আচ্ছা, হ্যাঁ বলুন। না ঠিক আছে স্যার, ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আকাশ বাবু আর নরেন্দ্র বাবু আপনাদের হয়েছে। হ্যাঁ স্যার। নরেন্দ্র বাবু আপনার? স্যার আমি করছি আর আপনি করুন করুন, শুনলাম ওগুলো। অসুবিধা নেই, আপনি করুন তৎক্ষণ। আকাশ বাবু, আপনি তো আশা করি যে শুনেছেন ওনারা যেগুলো বলেছেন, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি 38 নম্বরটা কি করেছেন একটু বলুন। 38 একটা স্যার, মা তয়া মুয়া মা মা তয়া। মাত্রা পুরোটা কি করেছেন বলুন আগে শুনে। মাত্রা
উমিয়া কাঞ্চি গম্যতে। হুম। কি করে হবে? মাতা এখানে মেন শব্দ কি? মাতা সীতার মতো তো হবে স্যার, এটা সীতা। না 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 না, আমি এটা বারবার আলোচনা করেছি যে মাতা শব্দ আর পিতা শব্দের রূপ আমাদের সবসময় আহ ভুল হয়, ঠিক আছে? তার জন্য আমি বারবার বলেছি মাতা এখানে হচ্ছে ঋকারান্ত মাতৃ স্ত্রীলিঙ্গ শব্দ, আর পিতা এখানে হচ্ছে ঋকারান্ত পুংলিঙ্গ পিতৃ শব্দ। স্যার মাত্রা হবে, মাত্রা। হ্যাঁ, মাত্রা। মাত্রা হুম উময়া হুম কাঞ্চিম গম্যতে। হুম। কাঞ্চিম গম্যতে নয়। কাঞ্চি, কাঞ্চি স্যার, কাঞ্চি। হ্যাঁ, তাহলে এগুলো আপনি জানেন, তাহলে ভুল হয়েছে কেন? ছোট ছোট ভুলগুলো। মাথাটা স্যার। আচ্ছা, একদম শেষেরটা। দ্বৈত্যেন দেবঃ গণপতিঃ বিস্মর্যতে। কি কি আরেকবার বলুন। দ্বৈত্যেন দেবঃ হুম। গণপতিঃ বিস্মর্যতে। বিস্মর্যতে। আচ্ছা, তারপর 37 নম্বরটা। 37 নম্বরটা স্যার, ক্রূরেণ রাক্ষসেন দুর্বলাঃ জনাঃ তুদ্যন্তে। হুম। কি হবে এটা? ক্রূরেণ রাক্ষসেন দুর্বলাঃ জনাঃ তুদ্যতে। হুম। তুদ্যতে হবে না তুদ্যন্তে হবে? তুদ্যন্তে, তুদ্যন্তে। কেন হবে তুদ্যন্তে? স্যার দুর্বলান আছে স্যার, দ্বিতীয়ার বহুবচন আছে, তাহলে হুম ওখানেও করব ক্রিয়াপদও স্যার প্রথমার বহুবচন হবে স্যার। হুম, তুদ্যন্তে। আচ্ছা, আপনি প্রথম থেকে কি করেছেন একবার সবগুলো বলুন, শুনে নিই ঠিকঠাক হয়েছে কিনা। স্যার 35-এরটা, ক্রূরেণ দৈত্যেন মুনয়ঃ বিস্মর্যন্তে। হুম 36-এরটা স্যার শারদয়া রম্যা হুম কবিতা লিখ্যতে। হুম 37-এরটা স্যার, ক্রূরেণ রাক্ষসেন দুর্বলাঃ জনাঃ তুদ্যন্তে। হুম 38-এরটা মাত্রা উমিয়া কাঞ্চি। উমিয়া, আবার উমিয়া। উমা তো এখানে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। উময়া স্যার, উময়া। হুম উময়া কাঞ্চি গম্যতে। হুম 39-এরটা স্যার, প্রখরেণ অগ্নিনা আর্দ্রম কাষ্ঠম দহ্যতে। দাইহিয়াতে। তারপরে স্যার তারপর 40-এরটা মেয়ন মেয়ানা নয়। মেয়েন স্যার, হ্যাঁ। সারমেয়েন ক্ষেত্রম রক্ষ্যতে। রাক্ষসিয়াতে। আর 42-এরটা, দৈত্যেন দেবঃ গণপতিঃ বিস্মর্যতে। হুম আচ্ছা, নরেন্দ্রবাবু হয়েছে আপনার? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন প্রথম থেকে কি করেছেন, প্রথমটা কি করেছেন? প্রথমটা করেছি ক্রূরেণ দৈত্যেন মুনয়ঃ বিস্মর্যন্তে। হুম আর দ্বিতীয়টা হয়েছে শারদয়া রম্যা কবিতা লিখ্যতে। হুম তৃতীয়টা হচ্ছে ক্রূরেণ রাক্ষসেন দুর্বলান জনাঃ তুদ্যন্তে। হুম
আর 38 এটা হচ্ছে মাত্রা উমায়া কাঞ্চি গচ্ছন গচ্ছন্তে না গম্যন্তে। কাঞ্চি তো এক বচন আছে, তাহলে গম্যান্তে হবে। না গম্যতে গম্যতে। হুম, গম্যাতে। তারপর এই পর্যন্তই করতে পেরেছি, আর করতে পারিনি। আচ্ছা, বাকিগুলো তাহলে শুনেছেন আপনি, ওগুলো তাহলে লিখে নিন। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য নিয়ে আর কারো কিছু সমস্যা আছে? হ্যালো, কর্তৃবাচ্য স্যার কর্মবাচ্য নিয়ে কারো কিছু সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই স্যার। স্যার শুধু একটা জিনিস, যে ওই যে ধাতুর বাকি বাকি যে রূপগুলো লেখা আছে ওগুলো কিসের জন্য দিয়েছে? ওগুলো আপনাদের এবার পড়ানো হবে। একটা হচ্ছে ত প্রত্যয় লিখিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক মানে আছে, আর এখানকার সঙ্গে কোনো কারেকশন নেই। না না, সেই জন্যই আমি বললাম যে ওগুলো নিয়ে এখন আচ্ছা, ভাববেন না। ঠিক ঠিক আছে ঠিক আছে। স্যার কর্ম থাকলে ভাববাচ্য করা যাবে স্যার? না, কর্ম থাকলে ভাববাচ্য হবে না। অকর্মক ধাতুর ক্ষেত্রেই ভাববাচ্য হয়, সকর্মক ধাতুর ক্ষেত্রে ভাববাচ্য হয় না। ঠিক আছে, কর্ম থাকা মানে সেটা হচ্ছে সকর্মক ধাতু, তাহলে সকর্মক ধাতু হলে সেটার ভাববাচ্য হবে না। আচ্ছা স্যার তুদাতি শব্দটা সব মানে কি? তুদাসি মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া, তুদাতি বা যন্ত্রণা দেওয়া। এটা কি স্যার ওই তুদাদিগণের সেই তুদ ধাতু? হ্যাঁ, তুদাদিগণে প্রথম যে তুদ ধাতু সেই ধাতু। আচ্ছা, এইটা না? হুম আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি স্টাডি মেটেরিয়ালটা আপনাদের দিয়ে দেবো গ্রুপে। স্টাডি মেটেরিয়ালের তাহলে 50 থেকে 57 পর্যন্ত যে বাক্যগুলো থাকবে, আর এদিকে 43 থেকে বাকি যেগুলো আছে, ঠিক আছে, মানে এখানে 50 থেকে শুরু করে বাকি যত সমস্ত বাক্য থাকবে, এই সব বাক্যগুলো আপনাদের পরের দিনে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এখানে সবগুলোরই রূপ দেয়া আছে, সবগুলোই আপনারা পারবেন। খালি একটু ভেবে চিন্তে করতে হবে যে কোনটা কার বিশেষণ। যেমন এখানে দেখুন 58 নম্বর বাক্যটা আছে, ইস্পরাহা রামাহা দেবীম দুর্গাম অর্চতি। এখানে রাম এটার বিশেষণ হচ্ছে ঈশ্বর, আর দুর্গার বিশেষণ হচ্ছে দেবী। এখন দেবী এখানে কি শব্দ আছে কে বলতে পারবেন? দেবী, দেবী মানে নদী শব্দের মতো। হুম, নদী শব্দের মতো। তাহলে নদী শব্দের তৃতীয়ার এক বচনে কি হয়? দেয়া, দেব্যা। দেবিয়া। হ্যাঁ, আর এখানে দুর্গাম আছে, এখানে কি শব্দ আছে? এটা দুর্গা শব্দ। দুর্গা। দুর্গা কর্তা শব্দ শব্দের আছে। দুর্গা শব্দের তৃতীয়ার এক বচনে কি হবে? দুর্গায়া। তাহলে এটা দুর্গয়া। হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এটা হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে দুটোই অকারান্ত পুংলিঙ্গ, তাই করতে অসুবিধা হবে না। কিন্তু এখানে একটা দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ, একটা আকারান্ত স্ত্রীলিঙ্গ। এখানে দেখুন ভগবান বিধিহি দীনবন্ধুম পশ্যতি, মানে ভগবান হচ্ছে বিধি, এটার বিশেষণ। ঠিক আছে, এখন বিধি এটা ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে, ভগবান এখানে কি শব্দ আছে? ভগবান। এটা ভগবৎ ভগবৎ শব্দ। শব্দ। তার তৃতীয়ার এক বচন করতে হবে, আর এখানে তৃতীয়ার এক বচন করতে হবে। দীনবন্ধু এটা প্রথমার এক বচনে যাবে। ঠিক আছে, এইভাবে প্রতিটার কোনটা কার বিশেষণ সেগুলো একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, বামনঃ মুনিহি শুভ্রম ইন্দুম পশ্যতি, মানে ইন্দু উকারান্ত পুংলিঙ্গ, তার বিশেষণ হচ্ছে শুভ্রম অকারান্ত পুংলিঙ্গ। আর এটা হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ, তার বিশেষণ হচ্ছে অকারান্ত বামনঃ পুংলিঙ্গ। ঠিক আছে, নৃপতিহি প্রবলম অরিম জয়তি, এখানে আরি হচ্ছে হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর প্রবল হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে, এইভাবে বাকিগুলো বিশেষ্য বিশেষণ ভাব বুঝে আপনাদের অনুবাদ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সকলে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কর্তৃবাচ্য কর্মবাচ্য শেষ। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত মানে এতদিন পর্যন্ত আপনাদের যে আমি 4-5টা ক্লাস নিয়েছি, এই ক্লাসে আমরা তাহলে কি কি শিখলাম প্রথম থেকে যদি একবার মনে করা যায়, কি কি শিখেছি? বলতে থাকবো স্যার। বলুন। প্রথম থেকে আমরা শিখেছি যে প্রত্যয় মানে শব্দ এবং ধাতুটা কোথা থেকে আসছে। শব্দের যেমন যেমন আমরা শব্দের সুপ অন্তে থেকে শব্দ থেকে আসছে সুবন্ত, আর ধাতুর হচ্ছে তিঙন্ত। এবারে আমাদের ধাতুর যে ভাগ রয়েছে সেই ধাতুকে দু রকম ভাগে ভাগ করা হয়েছে, পরস্মৈপদী আর আত্মনেপদী ধাতু। সেই দিকের একটা ভাগ করার পরে আমরা যে পাণিনি মুনি যে যত ধাতু পাওয়া গেছে তাকে বিভিন্ন গণে ভাগ করেছেন, 10টা গণে ভাগ করেছেন। সেই 10টা গণের সম্বন্ধে আপনি বলেছেন আমাদের, সেই 10টা গণের বিভিন্ন গণগুলো নাম বলে কি বলেছি? ভাদি, অদাদি, জুহত্যাদি, দিবাদি, স্বাদি, দুদাদি, রুধাদি, তনাদি, ক্রাদি আর চূড়াদি, এইগুলো বলেছেন। এগুলো পড়ার পরে পরে আমরা দেখেছি যে মানে একটা ধাতু তার বিভিন্ন প্রয়োগ তার 10টা লকার দিয়ে হয়, তার মধ্যে 6টা হচ্ছে কাল মানে সময়ের কালের প্রভাব, আর বাকি 4টে হচ্ছে তার মানে মুড বা ক্রিয়ার মুড বা দশা বোঝানো হয়। সেই লকারের তার মধ্যে 6টা যে লকার ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে লট লকার ইয়ে করার জন্য বর্তমান কালের জন্যে, আর লং, লিট আর লুং এই 3টে অতীতকালের জন্যে। তার মধ্যে অদ্যতন হচ্ছে লুং লকার, অদ্যতন অতীত, আর লিট হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকালের জন্যে, আর লং হচ্ছে অনদ্যতন অতীতকালের জন্য। আর ভবিষ্যৎকালে আমরা দুটো পড়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে লুট আর হচ্ছে লিট। লিট হচ্ছে অদ্যতন ভবিষ্যৎ আর লুট হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎ। এই 6টি আমরা লকার পড়েছি ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝানোর জন্য। আর বাকি 4টে আমরা পড়েছি মুড বা ভাব বোঝানোর জন্য বাক্যের। তার মধ্যে আমরা পড়েছি বিধিলিং লকার, বিধিলিং লকার, আর আশিরলিং লকার, লিং লকার আর লোট লকার। এই 4টে বিভিন্ন ভাবের মধ্যে পড়েছি। এগুলো কি ভাবগুলো বলবো স্যার? না ঠিক আছে। হ্যাঁ, এইগুলো ভাবগুলোতে পড়েছি। পড়ার পরে আমরা বিভিন্ন রকম ভাব মানে তার বিভিন্ন রূপগুলো নিয়ে আপনি আলোচনা করে দিয়েছেন। এরপরে আমরা পড়েছি বিভক্তি কারকের কিছু জিনিস পড়েছি। আচ্ছা, বিভক্তি সুবিভক্তির আমাদের 21টা রূপ আছে, এই 21টা রূপের আপনি বলে দিয়েছেন যে সু, ঔ, যশ, অস, ঔ, সস এইগুলো যে বলেছেন। এবারে বিভক্তি কাকে বলে সেগুলো আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি কারক। বিভক্তি পরে আমরা পড়েছি কারক, কারকের 6টা কারক এবং কারক কিভাবে, কারক কাকে বলে সেগুলোকে বলে দিয়েছেন। এবার 6টা কারক এবং সম্বন্ধ পদ এইগুলোকে আমরা আলোচনা করেছেন। তারপর আমাদের বাচ্য পরিবর্তন হয়েছে। এই হলো তাহলে আমাদের এখনো পর্যন্ত শেখা বিষয়, তাই তো? এখান থেকে নরেন্দ্র বাবু উনি আশিস বাবু যেগুলো খুব সুন্দরভাবে বলবেন, ঠিক আছে? সমস্ত জিনিসগুলো সব বুঝেছেন? কি স্যার? আশিস বাবু যেগুলো বললেন আমরা এখনো পর্যন্ত যা যা পড়েছি, হ্যাঁ, সেখান থেকে আপনার কোনো কিছু প্রশ্ন নেই তো? প্রশ্ন বলতে ওই স্যার ওই ক্রিয়াপদের 10টা এটা একটু আমার কাছে একটু ওগুলো আস্তে আস্তে হয়ে যাবে, এখনই তো আপনাদের ব্যাপারটা 10টা রূপ নিয়ে একটু বিশেষ জটিল আছে, ওটা আমাকে একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, ওগুলো আপনাদের নিজেদের একটু দেখতে হবে, কারণ ওখানে বিশেষ কিছু আমার করা নেই, ঠিক আছে? ওগুলো আপনাদের একটু নিজেদের দেখতে হবে।
স্যার বলছি এইগুলো কি আপনি গ্রুপে দিয়েছিলেন? ওই 10টা রূপ আমি বলেছিলাম একটা মানে টেবিল করে আকারে না না দিতে। না না, ওগুলো এখনো দেওয়া হয়নি। আমি আমার নিজের একটু বিশেষ কাজের চাপের জন্য নিজেও দেখে পারিনি। ঠিক আছে, তো ওগুলো আমি দিয়ে দেবো, সময় করে অবশ্যই দিয়ে বলছি দেবো ওটার আপনাকে। যে ফর্মুলা গুলো আছে না, ফর্মুলা গুলো একটু পাশে পাশে দেবেন, তাহলে ওই ফর্মুলাটা মনে রাখলে অন্তত মানে পরে ওইটা যোগ করে আমরা ঠিক তৈরি করতে পারবো। মানে ওই যেমন কি টস অন কি ওইভাবে যেটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে। তো আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এবার দেখুন, আমি আপনাদের যেই অনুযায়ী বলেছিলাম যে বাক্য, সংস্কৃত বাক্য শিখতে গেলে প্রথমে আমাদের শব্দ, শব্দের পর পদ, পদের পর কারক বিভক্তি ইত্যাদি, পদ দেখতে গেলে কারক বিভক্তি ইত্যাদি এসে যাচ্ছিল। তারপর আমরা বাক্য পুরো গঠন করার পর বাক্যের যে পরিবর্তন অর্থাৎ বাচ্য পরিবর্তন সেটাও দেখলাম। ঠিক আছে, তাহলে এখন মোটামুটি আপনাদের বাক্যের যে বেসিক স্ট্রাকচার, কর্তা কর্ম করণ ইত্যাদি, এইগুলো ধাতু, ধাতুর যে 10টা লকার, ঠিক আছে, আত্মনেপদ পরস্ময় পদ, ওখানে ভাগ, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, এই সমস্ত জিনিসগুলো পুরো ডিটেলসে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে। এরপর বাক্যের মধ্যে আরো কিছু কিছু পদ থাকে যেগুলো কি হয়, যেমন আমরা কিছু করতে গিয়ে গত্বা, খাদিত্বা, পিত্বা, এই ধরনের কিছু রূপ পাই, কিংবা খাদিতুম, গন্তুম, ভোক্তুম, ঠিক আছে, দ্রষ্টুম, এই ধরনের কিছু রূপ পাই, অথবা গতবতী, খাদিতবতী, দৃষ্টবতী, এই ধরনের কিছু রূপ পাই। এগুলো হচ্ছে আর একটা বিশেষ দিক। ঠিক আছে, তো এগুলো কি, তার জন্য আমি যখন আপনাদের প্রথম স্লাইড দেখিয়েছিলাম সেখানে আমি লিখেছিলাম যে কৃদন্ত শব্দ আর তদ্ধিতান্ত শব্দ, অর্থাৎ আমি বলেছিলাম যে কৃদন্ত মানে হচ্ছে কৃত বলে কিছু প্রত্যয় আছে, সেই প্রত্যয়গুলো যাদের থেকে হয় তাদেরকে বলা হয় কৃদন্ত শব্দ। আর তদ্ধিত বলে কিছু প্রত্যয় আছে, সেই প্রত্যয়গুলো যাদের থেকে হয় তাদেরকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। ঠিক আছে, এগুলো আমি বলেছি আপনাদের, মনে পড়ছে সকলে? হ্যাঁ স্যার। অর্পিতা ম্যাডাম, মনে পড়ছে এগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সেই যে কৃদন্ত প্রত্যয়গুলো তাদের মধ্যেই একটা প্রত্যয় হচ্ছে ত্বা প্রত্যয়, যেটা এখন স্ক্রিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ত্বা প্রত্যয় হচ্ছে একটা কৃত প্রত্যয়। ঠিক আছে, ত্বা প্রত্যয় হচ্ছে একটা কি প্রত্যয়? ত্বা প্রত্যয় কি প্রত্যয়? কৃত প্রত্যয়। এখন কৃত প্রত্যয় অজস্র আছে, ঠিক আছে, অনেক কৃত প্রত্যয় আছে, অনেক তদ্ধিত প্রত্যয় আছে। তার মধ্যে আমরা কি করব, সমস্ত কৃত প্রত্যয় দেখা সম্ভব নয়। আমরা যেগুলো ব্যবহারে বেশি করে প্রয়োগ করে থাকি, যে সমস্ত কৃত প্রত্যয়গুলো, আমরা সেই সমস্ত কৃত প্রত্যয়গুলোরই আলোচনা আপনাদের সাথে করব। ঠিক আছে, তো তাদের মধ্যে অন্যতম প্রধান একটা কৃত প্রত্যয় হচ্ছে ত্বা প্রত্যয়। অনেক কৃত প্রত্যয় আছে, তাদের মধ্যে অন্যতম একটা প্রধান কৃত প্রত্যয় হচ্ছে ত্বা প্রত্যয়। ঠিক আছে, ত্বা প্রত্যয় কখন হয়, কিভাবে হয়, কোথা থেকে হয়, এগুলো দেখতে হবে। যেমন আমরা কি দেখলাম, ধাতু থেকে তিং প্রত্যয় হয়, শব্দ থেকে সুপ প্রত্যয় হয়। তাহলে কৃত একটা প্রত্যয়, সেটা কোথা থেকে হয় সেটা আমাদের প্রথমে দেখতে হবে। ঠিক আছে, তারপর কোন সময় হবে, যেমন সুপ্রত্যয় কর্তৃকারককে বোঝাবার জন্য, করণ কারককে বোঝাবার জন্য, অভিকরণ কারককে বোঝাবার জন্য হচ্ছিল। ঠিক আছে, তিং প্রত্যয়গুলো ধাতু থেকে কেন হচ্ছিল? লকার বোঝাবার জন্য, অর্থাৎ ক্রিয়ার কাল বোঝাবার জন্য, অথবা ক্রিয়ার দশা বোঝাবার জন্য হচ্ছিল। কৃত প্রত্যয়গুলো কোথা থেকে হয়, কেন হয়, সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি বলা হচ্ছে যে ত্বা প্রত্যয়স্য অর্থঃ অতীতকালঃ, অর্থাৎ ত্বা প্রত্যয়ের অর্থ হচ্ছে অতীতকাল। তাহলে ত্বা প্রত্যয় কেন ব্যবহার করা হয়? অতীতকালকে বোঝাবার জন্য। তারপর কি বলা হচ্ছে এখানে, এটা তাহলে প্রথম পয়েন্ট, ত্বা প্রত্যয়স্য অর্থঃ অতীতকালঃ, অর্থাৎ ত্বা প্রত্যয় অতীতকাল অর্থে হয়। তারপর এখানে কি বলা হচ্ছে, ত্বা প্রত্যয়ঃ ধাতোঃ পরম ভবতি। ঠিক আছে, ত্বা প্রত্যয় ধাতুর পর হয়, ত্বা প্রত্যয় ধাতুর পর হয়। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম। ত্বা প্রত্যয় অর্থাৎ কৃত যেই সমস্ত প্রত্যয়গুলো,
শুধুমাত্র ত্বা প্রত্যয় নয়, যত কৃত প্রত্যয় আছে সমস্ত কৃত প্রত্যয়ই ধাতুর পরে হয়। হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি স্যার প্রত্যয়টা ত্বা প্রত্যয় না তোয়া প্রত্যয়? না, ত একটা আলাদা প্রত্যয়। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ত্বা, কয়ে তয়ে বয়ে আকার। আর একটা আছে কয়ে তয়ে ত বলে, সেটা আলাদা প্রত্যয়। ঠিক আছে, এখন আমরা যেটা দেখছি তয়ে সেটা তয়ে যেটা আছে ওটাও তো মনে হয় সেই গত যেরকম রূপ হতো, মানে হ্যাঁ তেনো হ্যাঁ হ্যাঁ, গত এরকম। হুম হুম হুম, আচ্ছা, এটা তাহলে আলাদা। এটা আলাদা। ঠিক আছে, ওটা আলাদা, এটা আলাদা। ওই আর একটা জন্যই আমি আমরা তোয়া প্রত্যয় পড়েছিলাম, যেটা ওই একই কর্তার যখন দুটো ক্রিয়া থাকছে, হুম মানে হুম একটা হুম, আগে ওটাই করে পরে। ওটাই এটা। ওটাই? হুম, আচ্ছা আচ্ছা ওটা। আচ্ছা 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 স্যার স্যার স্যার, ঠিক আছে হুম স্যার। হুম। তাহলে ক্তোয়া প্রত্যয় ধাতুর পর হয়, শুধুমাত্র ক্তোয়া প্রত্যয় নয়, সমস্ত কৃত প্রত্যয়ই ধাতুর পর হয়। আর ক্তোয়া প্রত্যয়ের অর্থ কি? অতীতকাল। ঠিক আছে, তাহলে আমাদের যে মনে দুটো প্রশ্ন ছিল, সেই দুটো প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন ছিল যে ক্তোয়া প্রত্যয় যেমন সুপ্রত্যয় শব্দ থেকে হয়, তিং প্রত্যয় ধাতু থেকে হয়, কৃত প্রত্যয় তাহলে কোথা থেকে হবে? উত্তর কি পাওয়া গেল? ক্তোয়া যে কৃত প্রত্যয়টা সেটা ধাতুর পরে হবে। আচ্ছা, তারপর যেমন সুপ্রত্যয় শব্দ থেকে কেন হচ্ছিল? কারককে বোঝাবার জন্য। তিং প্রত্যয় ধাতু থেকে কেন হচ্ছিল? ধাতুর কাল অথবা ভাব বোঝাবার জন্য। তাহলে এখানে যে কৃত প্রত্যয় ত্বা, যে কৃত প্রত্যয়টা সেটা ধাতুর পর কেন হচ্ছে? অতীতকাল বোঝাবার জন্য। ঠিক আছে, তাহলে ত্বা প্রত্যয় অর্থ হচ্ছে অতীতকাল, ত্বা প্রত্যয় ধাতু থেকে হয়। এই দুটো জিনিস সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার। স্যার, এরপর একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যখন আমরা সুপ প্রত্যয় দেখছিলাম, যখন আমরা তিং প্রত্যয় দেখেছিলাম, তখন কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, সেটা হচ্ছে আমরা যখন ধাতুর পর কিংবা শব্দের পর ওই যে সু ও যশ ইত্যাদি প্রত্যয়গুলো ব্যবহার করছিলাম, প্রত্যয়ের পুরো অংশটাই কিন্তু আমরা ব্যবহার করছিলাম না। ওখান থেকে কিছু জিনিস কেটে ছেঁটে বাদ দিয়ে তার মধ্যে আবার কিছু যোগ হয়ে এইভাবে আমরা ব্যবহার করছিলাম। যেমন ধরুন তি, তিপ তাস ঝি, সিপ থাস থা, মিপ বাস মাস, এগুলো হচ্ছে নটা পরস্ময় পদ প্রত্যয়। কিন্তু আমরা যখন ব্যবহার করছি আমরা কিন্তু ভবতি বলছি না, আমরা কি বলছি? ভবতি। তাহলে শেষের যে পয়ে হস্তন্তটা সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, তারপর ভবতঃ, ওখানে দেখুন আসলে প্রত্যয় হচ্ছে তস প্রত্যয়, কিন্তু আমরা যখন ব্যবহার করছি কি ব্যবহার করছি? ভবতঃ। তখন কিন্তু এই দন্তস্বটার বিসর্গ করে ফেলছি। ঠিক আছে, তারপর টিপ তাস ঝি, আমরা কিন্তু যখন ধাতুতে প্রয়োগ করছি ঝি অংশটাই থাকছে না, তখন ঝি এর জায়গায় অন্তি বলে একটা আদেশ করে নিচ্ছি আমরা। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে? ভবন্তি। ঠিক আছে, তাহলে এইভাবে দেখুন, যেমন ধাতুর পর তিং প্রত্যয় প্রত্যয় ব্যবহার করতে গেলে আমরা ডাইরেক্ট প্রত্যয় ব্যবহার করছি না, তার মধ্যে কিছু বাদ দিচ্ছি, কিছু অ্যাড করছি। সুপ্রত্যয়ের ক্ষেত্রে দেখুন রাম প্লাস সু, আমরা কি রাম সু বলছি? বলছি না, আমরা কি বলছি? রামাহ। তাহলে ওই যে সুপ্রত্যয়টা সেটা কোনোভাবে চেঞ্জ হয়ে 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 একটা বিসর্গতে পরিণত হচ্ছে, তাই রামা এটার পর বিসর্গটা বসছে। ঠিক আছে, সু ও জাস, আমরা কিন্তু রাম যশ বলছি না, আমরা কি বলছি? রামাহা। তাহলে ওই যশটা আ বিসর্গতে পরিণত হচ্ছে, দিয়ে রামাহা এই রূপটা সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, তো সেম এই রকমই এই যে ত্বা প্রত্যয়টা আছে, এই ত্বা প্রত্যয়টা কিন্তু ডাইরেক্ট ধাতুর পর আমরা প্রয়োগ করি না। বাক্যে যখন আমরা ধাতুর পর এই ত্বা প্রত্যয়টা প্রয়োগ করব, ধাতুর পর ডাইরেক্ট ত্বা প্রত্যয়টা প্রয়োগ করে, যেমন ধরুন ভূ ধাতু থেকে ত্বা প্রত্যয় করলে আমরা ভোগ ত্বা এরকম বলবো না, কি বলবো তাহলে? তার জন্য এই দ্বিতীয় পয়েন্টটা কি বলা হচ্ছে, যে ত্বা প্রত্যয়ম বিভাজ্য কয় হসন্ত তয় হসন্ত বয় হসন্ত আ ইতি এতানি অক্ষরাণি প্রাপ্যন্তে এতন্मध्ये কয়ে তয়ে বয়ে আকার অবশিষ্যতে। সরি, এতন্मध्ये তয়ে বয়ে আকার।
এটার বাংলাটা আগে দেখি কি বলা হচ্ছে, যে এই যে ত্বা প্রত্যয়টা, এই যে ত্বা প্রত্যয়টা, এটাকে আমরা ভাঙলে কি কি পাচ্ছি? প্রথমে হচ্ছে কয়ে হসন্ত, তারপর তয়ে হসন্ত, তারপর বয়ে হসন্ত, তারপর আ। কটা অক্ষর পাচ্ছি তাহলে আমরা ত্বা এটাকে ভেঙে? 4টে। 4টে অক্ষর পাচ্ছি। এরপর কি বলা হচ্ছে, এই যে 4টে অক্ষর, এই 4টে অক্ষরের মধ্যে প্রথম যে কয়ে হসন্ত, সেটার কি হচ্ছে? লোপ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেটাকে আমরা যখন ত্বা প্রত্যয়কে আমরা যখন ধাতুর পর ব্যবহার করছি, তখন কিন্তু এই যে আদিম ককারটা সেটা আমরা ব্যবহার করছি না, শুধুমাত্র তয়ে হসন্ত, বয়ে হসন্ত আর আ, এই তিনটেকে মিলালে একসঙ্গে ত্বা পাচ্ছি। ঠিক আছে, কটা বাদ দিলে আমরা ত্বা পাচ্ছি। এই ত্বাটা আমরা ধাতুর পর ব্যবহার করব। প্রথম যে ক সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন সকলে? এই 3টে পয়েন্ট সকলে বুঝেছেন? এই কটা বাদ হয়ে গেল কেন? কটা বাদ হয়ে গেল কেন, এখানে ব্যাকরণের বিশেষ নিয়ম আছে। যেমন ওখানে আমরা ঝি এর জায়গায় অন্তি আদেশ করছিলাম, ঠিক আছে, এখানেও সেরকম ধরে নিন যে ত্বা এর কটা বাদ হয়ে যাবে, শুধুমাত্র ত্বা অবশিষ্ট থাকবে। কারণ পাণিনির একটা সূত্র আছে, ওই সূত্রের দ্বারা বলা হয়েছে যে প্রত্যয়ের আদিতে যদি ককার কিংবা আরো কিছু বর্ণ বলা হয়েছে, সেগুলো থাকলে সেগুলোর লোপ হয়ে যায়, সেগুলো প্রয়োগ করতে পারি না আমরা। ঠিক আছে, আচ্ছা। স্যার, নরেন্দ্র একটু বাবু, আপনি এই 3টে পয়েন্ট বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনি বুঝেছেন? হ্যালো, অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন সকলে আমার কথা? হ্যাঁ স্যার। আশা করতে পারছি। আচ্ছা, আশিস বাবু আপনি কি বলতে গিয়ে থেমে গেলেন, বলুন। স্যার, একটু জিনিস আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হুম অ্যাকচুয়ালি আমাদের একটু পড়ানো হয়েছিল ত তবত। হুম ত আর তবতু আমাদের অতীতকালের কিছু পড়ানো হয়েছিল, যে হুম অতীতকালে প্রয়োগ করার জন্য ত তবতু। আর আহ, তোয়া যেটা বলছে সেটাতে আমাদের অসমাপিকা ক্রিয়াতে প্রয়োগ করার জন্য গত্তুয়া বা খাদিত্তুয়া এইরকম অর্থে প্রয়োগ আমরা করেছিলাম। তো হুম। এটা কি স্যার একটু অন্যরকম? এটা অন্যরকম না। আমরা যখন বাক্যটা মানে এই প্রত্যয়টার ব্যবহারটা বাক্যে দেখব, তখন আপনাদের কি বলা হয়েছিল, আপনাদের যেগুলো বলা হয়েছে ওগুলো একদম ঠিক বলা হয়েছে, কিন্তু আচ্ছা ওটা একদম শেষ পর্যায়ের অংশটা আপনাদের সামনে শুধু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাই তার আগে আচ্ছা যেই যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো আপনাদের এখন একটু মানে অড লাগছে। শেষে গিয়ে যখন আপনাদের পুরো জিনিসটা দাঁড়াবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যেটা বলা হয়েছিল একদম ঠিক বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আপাতত এই 3টে পয়েন্ট সকলে বুঝেছেন তো? কারো কোনো অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এর পরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে আমরা দেখলাম যে ধাতুর পর হবে ত্বা প্রত্যয়, ধাতুর পর হবে, আর তার অর্থ কি হবে সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, এরপর দেখতে হবে যে আহ, বিশেষ কি নিয়ম আছে। আমরা তো অতীতকালের জন্য ওখানে অলরেডি কটা লকার পড়েছি? 3টে লকার পড়েছি। ঠিক আছে, তারপর আপনারা ত্বক তবত প্রত্যয় পড়েছেন, সেগুলোও অতীতকাল বোঝাবার জন্য হয়। আবার আমি এখানে বলছি যে ত্বা প্রত্যয়টা, সেটাও অতীতকাল বোঝাতে হবে। তাহলে অতীতকাল বোঝাবার জন্য এত জিনিস যেহেতু হচ্ছে, কিন্তু যেমন আমরা ওখানে লকারের ক্ষেত্রে সূক্ষ্ম ভেদ দেখেছিলাম, অর্থের সূক্ষ্ম ভেদের জন্য ওখানে অতীতকালের জন্য 3টে লকার আছে। ঠিক আছে, ত্বক তবতু প্রত্যয় এই দুটোরও বিশেষ ভেদ আছে, কারণ ত প্রত্যয় কর্মণি হয়, তবতু প্রত্যয় কর্তরি হয়, তাই এখানেও বিশেষ ভেদ দেখলাম। তাহলে ত্বা প্রত্যয়ের বিশেষ ভেদ কি আছে? ত্বা প্রত্যয়ের একটা বিশেষ কারণ দেখাতে হবে, যার জন্য আমরা ত্বা প্রত্যয়টা ব্যবহার করছি অতীতকালের জন্য। তাহলে ত্বা প্রত্যয়ের বিশেষ কারণ কি বলা হচ্ছে, যে একস্মিন বাক্যে यदि
तर्हि द्वयोः क्रिययोः मध्ये प्रथमक्रियायां यः धातुः तस्मात् धातोः क्त्वा प्रत्ययः भवति। তাহলে দুটি ক্রিয়ার মধ্যে প্রথম ক্রিয়াপদের যে ধাতু সেই ধাতু থেকে ক্ত্বা প্রত্যয় হবে। যেমন ধরুন একটা বাক্য আছে যে অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি। কি আছে? অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি। এখানে দুটো ধাতু আছে, একটা হচ্ছে খাদ ধাতু আর একটা হচ্ছে গম ধাতু। এখন কি বলা হচ্ছে যে অত্র খাদাতি ইতি প্রথম ক্রিয়াপদম, এখানে খাদিত্বা এটা হচ্ছে প্রথম ক্রিয়াপদ, আর গচ্ছতি এটা হচ্ছে দ্বিতীয় ক্রিয়াপদম, গচ্ছতি এটা হচ্ছে দ্বিতীয় ক্রিয়াপদ। अतः प्रथम क्रियापदे यह खाद धातुः। কি বলা হয়েছে যে প্রথম যে ক্রিয়াপদ তার থেকে ক্তবা প্রত্যয় হবে, তাহলে প্রথম ক্রিয়াপদ এখানে যেহেতু খাদ ধাতু বা খাদ ক্রিয়াপদ, তার থেকে ক্তবা প্রত্যয় হলে খাদিত্বা রূপটা হচ্ছে। ঠিক আছে, এখন আশিস বাবু দেখুন আপনি যেটা বলছিলেন, এখন ধরুন যে দুটো ক্রিয়াপদ আছে, এটা এই বাক্যটার বাংলা অনুবাদ কি হবে? ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এখন যদি আমি শুধু বলি যে এখানে প্রথম ক্রিয়াপদ যেহেতু খাদ ক্রিয়াপদ, তাহলে আমি যদি বলি শুধু বলি ভাত খেয়ে, তাহলে কি আমরা বাক্যের অর্থটা পুরোপুরি বুঝতে পারছি না পারছি না? ভাত খেয়ে এইটুকু বললাম, আপনার কি বাক্য থেকে কোনো অর্থ আসছে? না, অর্থ আসছে না। আসছে না। যার জন্য আমাদের মনে একটা কি কৌতূহল থেকে যাচ্ছে যে ভাত খেয়ে কি সে ঘুমিয়ে পড়েছিল, নাকি স্নান করেছিল, নাকি পড়তে বসেছিল, নাকি টিভি দেখছিল, অজস্র প্রশ্ন আমাদের মনে আসতে থাকছে। ঠিক আছে, যার জন্য কি বলা হচ্ছে বাক্যের দ্বিতীয় অংশ বলতে হচ্ছে, দ্বিতীয় ক্রিয়াপদ যুক্ত আর একটা অংশ বলতে হচ্ছে, সেটা হচ্ছে বিদ্যালয়ম গচ্ছতি অথবা দূরদর্শনম পশ্যতি অথবা গীতাম পাঠতি অথবা গৃহকার্যম লিখতি। ঠিক আছে, যা কিছু আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন দেখুন তাহলে যখনই আমরা বাক্যের দ্বিতীয় অংশটা বলছি তখন কিন্তু প্রথম যে অংশটা সেটা কিন্তু অতীতকালকে অটোমেটিক বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা যখনই বলছি যে অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি, এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে আগে ভাত সে খেয়ে নিচ্ছে তারপর বিদ্যালয়ে যাচ্ছে। অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি, এর দ্বারা আমরা কি বুঝছি? এটা বুঝছি যে সে হাতে করে ভাত খেতে খেতেই বিদ্যালয়ে যাচ্ছে, সেটা কিন্তু বুঝছি না। আমরা কি বুঝছি? যে ভাত খেয়ে নিয়েছে তারপর সে বিদ্যালয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম যে ধাতু সেই ধাতু থেকে ক্তবা প্রত্যয় হবে, এটা প্রথম নিয়মে বলা হয়েছে, প্রথম যে পয়েন্ট আছে সেখানে বলা হয়েছে। তাহলে প্রথম ধাতু হচ্ছে খাদ ধাতু, তার থেকে যে ক্তবা প্রত্যয়টা হলো সেই ক্তবা প্রত্যয়টা তাহলে আলটিমেটলি কি বোঝাচ্ছে? দ্বিতীয় যে ক্রিয়া তার পূর্ববর্তী ক্রিয়া হিসেবেই তার বোধ জন্মাচ্ছে। এখন পূর্ববর্তী ক্রিয়া যেহেতু, তাহলে এর দ্বারা আমরা কি বুঝছি? যে আগে খাওয়া ক্রিয়াটা হচ্ছে তারপর যাওয়া ক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে, তাহলে খাদ ধাতুর দ্বারা আমরা কিন্তু ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি যা কিছু বলতে পারেন আমরা অতীতকালকে এখানে বুঝাচ্ছি। ঠিক আছে, এখন আপনি যেটা বলছিলেন আশিস বাবু যে অসমাপিকা ক্রিয়া বোঝাতে খাদ ধাতু ক্তবা প্রত্যয় হয়। ঠিক আছে, আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে সহজভাবে বলতে গেলে, কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকরণ নিয়মগত দিক থেকে দেখতে গেলে যে অতীতকাল বোঝাবার জন্য ক্তবা প্রত্যয় হয়, কিন্তু যদি আমরা ক্তবা প্রত্যয়ান্ত শব্দটা শুধু প্রয়োগ করে রেখে দিই সেটা কিন্তু অসমাপিকা, কারণ তারপর ক্রিয়াটা আর একটা কিছুর ক্রিয়ার আকাঙ্ক্ষা রাখে বা আর একটা কিছু জানতে চায়। ঠিক আছে, সেই জন্য ওটাকে বলা হয়েছিল যে অসমাপিকা ক্রিয়া বোঝাবার জন্য ক্তবা প্রত্যয় ব্যবহার করা হয়, কিন্তু আসলে ক্তবা প্রত্যয়ের অর্থ কিন্তু অতীতকাল বা পূর্ববর্তী ক্রিয়া। বুঝতে পেরেছেন? একদম স্যার, খুব সূক্ষ্ম সূক্ষ্ম মানে ভাগটা রয়েছে, অতীতকালে সূক্ষ্ম ভাগটা রয়েছে, এবং ইন রেসপেক্ট টু ওয়ান মানে ক্রিয়াপদ এটাকে আর একটাকে অতীত ক্রিয়া হিসাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, খুব সূক্ষ্ম বিভাগ আর কি এটা আমাদের তো। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা আমরা পরে ক্ষেত্রে আমরা এটা পেলাম, মানে প্রথম ক্ষেত্রে যে আমাদের যতটুকু বলা হয়েছিল তাতে সেটা আসছিল না, এখন বোধটা পুরোটা হলো আর কি, যে এটা ওইভাবে আসছে, অতীতকালটা ওইভাবে আসছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে। আচ্ছা, বাকিদের সকলের? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখুন প্রথম থেকে আরেকবার দেখা যাক যে একটি বাক্যে যদি দুটি ক্রিয়াপদ থাকে তাহলে দুটি ক্রিয়ার মধ্যে প্রথম ক্রিয়াপদে যে ধাতু সেই ধাতু থেকে ক্তবা প্রত্যয় হবে। যেহেতু প্রথম ক্রিয়াপদটা প্রথমে ঘটছে তাই সেটা অতীত,
তারপরের ক্রিয়াপদটা হচ্ছে বর্তমান। ঠিক আছে, যেমন অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি, এই বাক্যে অত্র খাদতি ইতি প্রথম ক্রিয়াপদম, খাদিত্বা এটা হচ্ছে প্রথম ক্রিয়াপদ, আর গচ্ছতি এটা হচ্ছে দ্বিতীয় ক্রিয়াপদ। যেহেতু খাদিত্বা এটা হচ্ছে প্রথম ক্রিয়াপদ, তাই খাদ ধাতু থেকে এখানে তবা প্রত্যয় হয়েছে। তারপর তৃতীয় পয়েন্টে কি বলা হচ্ছে, यदि वाक्ये विद्यमानस्य क्रियापदद्वयस्य कर्ता समानः भवति तर्हि एव धातोः क्त्वा प्रत्ययः भवति, अन्यथा तु क्त्वा प्रत्ययः न भवति। এখন দেখুন বলা হচ্ছে কি যে দুটি ক্রিয়াপদেরই একটি কর্তাপদ থাকতে হবে, এমন নয় যে দুটো ক্রিয়া আছে আর দুটো ক্রিয়ার আলাদা আলাদা কর্তা। যেমন ধরুন রামঃ অন্নম খাদতি, শ্যামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এখানে কিন্তু ক্তবা প্রত্যয় হবে না, কারণ খাদ যে ধাতুটা আছে সেটার কর্তা হচ্ছে রাম, আর গম যে ধাতুটা আছে সেটার কর্তা হচ্ছে শ্যাম। ঠিক আছে, তাহলে যেহেতু রাম আর শ্যাম দুজন আলাদা আলাদা কর্তা আর দুজনের আলাদা আলাদা ধাতু, তাই রামঃ অন্নম খাদতি শ্যামঃ বিদ্যালয়ম গচ্ছতি এখানে ক্তবা প্রত্যয় হবে না। কিন্তু শ্যামঃ অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি যদি বলা হয় তখন কিন্তু ক্তবা প্রত্যয় হচ্ছে। তার কারণ কি, দুটো ক্রিয়াপদেরই একটাই কর্তা, সেটা হচ্ছে শ্যামঃ। আর একটার ক্ষেত্রে হচ্ছে না কেন, কারণ দুটোর ক্রিয়ার আলাদা আলাদা ক্রিয়াপদ কর্তৃপদ। ঠিক আছে, তাহলে বাক্যে দুটো ক্রিয়া থাকতে হবে এবং দুটি ক্রিয়ার একটাই কর্তা থাকতে হবে, তবেই কিন্তু ক্তবা প্রত্যয় হবে, না হলে কিন্তু ক্তবা প্রত্যয় হবে না। সকলে বুঝেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ক্তবা প্রত্যয় এরপর আরো ডিটেলসে আছে। মানে আমি যেমন আগের দিন আপনাদের উক্ত অনুক্ত ব্যাপারটা একটু শুরু করে রেখেছিলাম। ঠিক আছে, ক্তবা প্রত্যয়েরও মেন জিনিসটুকু আপনাদের বলে রাখলাম, যাতে পরের দিন এরপর যখন আমরা ডিটেলসে পড়বো, উদাহরণ দেখব, প্র্যাকটিস করব, তখন যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত ক্তবা প্রত্যয়ের যে দুটো স্লাইড আপনাদের দেখানো হলো, এই দুটো স্লাইড বুঝতে কিংবা কিছু জিজ্ঞাসা কিছু বাকি রয়েছে কিংবা বুঝতে পারেননি কোথাও, এরকম কোনো জায়গা রইলো? না স্যার, সব ঠিক আছে, খুব সুন্দর বুঝেছেন স্যার। একটাই হচ্ছে যে যখন কর্তা মানে আলাদা হয়ে যাবে তখন তো আমরা দুটো ক্রিয়া কোনটা আগে কোনটা পরে সেটা বুঝতেই পারবো না, সেক্ষেত্রে অতীতকালের ক্রিয়াটা ধরতে পারবো না, সেখানে একটু অপত্যয় সেই জন্যই হবে না। আর যেখানে কর্তা একই সেখানে দুটো ক্রিয়া থাকলে কোনটা আগে কোনটা পরে সেটা আমরা বুঝতে পারবো, সেখানে একটু অপত্যয়টা লাগবে। এইটা মানে এই জিনিসটা তো আপনি লাস্টের যেটা বললেন সেটা তাই হবে যে কর্তা এক থাকলে তবেই সেটাকে বোঝা যাবে, তো অপত্যয়টা লাগবে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনি বুঝেছেন? হ্যাঁ, সম্যক রূপেণ অবগচ্ছামি। আচ্ছা, আর নরেন্দ্র বাবু? শুনতে পাচ্ছি, মাঝে শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের ভীষণ বলছি, আমার নেটওয়ার্কের ভীষণ ডিস্টারবেন্স হচ্ছে, যেটুকু সময় থাকতে পারছি শুনছি, তারপর মাঝে মাঝে হঠাৎ করে আপনার ভয়েস শোনা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার দিক থেকে সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তো কিছুক্ষণ আগে পর্যন্ত, এই কারণে হতে পারে। আপনি তাহলে আরেকবার শুনবেন, কারণ পুরো ক্লাসটা আরেকবার শুনলে, ঠিক আছে, তাহলে আপনি যেটুকু শুনেছেন সেটাও আরেকবার বুঝতে পারবেন, আর পুরো ক্লাসটায় কি পড়া হলো সেটাও বুঝতে পারবেন। তাহলে একটু চেষ্টা করবেন, যতটা পারবেন শুনবেন আরেকবার, তাহলে ভালো হবে। ঠিক আছে, আর এমনি কিছু জিজ্ঞাসা যদি থাকে তাহলে করতে পারেন, না হলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, পরের দিন আবার। আচ্ছা বলুন। স্যার তদ্ধিত প্রত্যয়, তদ্ধিতান্ত শব্দ কি আমরা কিছু পড়বো? আমাদের কি এর মধ্যে রয়েছে সিলেবাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, সিলেবাসের মধ্যে কিছু তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ আছে, সেগুলো একদম শেষের দিকে সময় থাকলে তখন পড়বো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি স্যার, বাচ্চার ক্লাস কি আজই না এর পরেও আমরা বাচ্চার ক্লাস আর পাবো বাচ্চা পরিবর্তনের উপরে? বাচ্চ পরিবর্তনের ওপর এইভাবে মানে কর্তৃকর্ম নিয়ে আর বিশেষ করে আলোচনা হবে না, কিন্তু এই না, সব। কর্তৃকর্ম স্যার বুঝতে পেরেছি, কর্তৃকর্ম হবে এখানে কোনো নেই, কিন্তু স্যার আমরা বিভিন্ন প্রত্যয় যোগে শিখেছি তো, ধরুন সত্রী সানোজ বা হ্যাঁ তপ হ্যাঁ তবতু বা হচ্ছে যে ওই অনিয়র প্রত্যয়, মানে এগুলো যোগে যে সেন্টেন্স গুলো আছে এগুলোর কি করে বাচ্চা পরিবর্তন হবে তার উপরে যদি একটা ক্লাস পাওয়া যেত তাহলে স্যার ভালো হতো। ওগুলো হবে তো এমনি স্যার আমি এমনি স্যার আপনাদের, কোনো প্রবলেম নেই। আপনি যেই প্রত্যয়গুলো বললেন প্রতিটা প্রত্যয় আমি আপনাদের এক এক দিন একটা একটা করে পড়াবো, ঠিক আছে? তখন এই আচ্ছা, জিনিসগুলো আরেকবার করে বলা হবে, ঠিক আছে? আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এই কর্তৃকর্ম বাচ্চ হিসেবে আর বলা হবে না, কিন্তু ওই ত্ববতু প্রত্যয়ের ক্ষেত্রে কর্তৃ বাচ্চা হবে, ত প্রত্যয়ের ক্ষেত্রে কর্ম বাচ্চা হবে, তখন আরেকবার করে হালকা হালকা করে বলা হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের যদি আর কিছু প্রশ্ন না থাকে আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকল। হ্যাঁ স্যার, শুভরাত্রি। আর অবশ্যই আমি স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো পরের দিন ক্লাসে কিংবা ক্লাসের আগে। অবশ্যই সকলে যে কটা বাক্য বাকি রইলো বাচ্য পরিবর্তনের জন্য স্টাডি মেটেরিয়ালে যেগুলো থাকবে সেগুলো সমস্ত একটাও বাদ না দিয়ে সমস্ত বাক্যগুলো অবশ্যই পরিবর্তন করবেন, করে আমাকে পাঠিয়ে দেবেন সকলে। আচ্ছা স্যার বলছিলাম আজকে স্যার, আজকে আপনি যেটা কি ওই ভার্বের কোনো ক্রিয়াপদের কোনো তালিকা পাঠাতে বলেছিলেন? হ্যাঁ আপনাদের বলেছিলাম যে আপনাদের যেই যেই ধাতুগুলো ওগুলো আপনারা পাঠালে আমার আর একটু সুবিধা হয়, ঠিক আছে? যে কোন 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 ধাতু রূপগুলো দিলে আপনাদের ভালো হয়, ঠিক আছে? আচ্ছা আপনাদের আচ্ছা স্যার, ঠিক আছে সাজেশন স্যার, থাকলে পাঠিয়ে দিন। আপনারাও পাঠাতে পারেন। আচ্ছা স্যার, আজকের যে স্লাইড গুলো সবগুলো আপনি দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ আমি সবগুলো দিই। ঠিক আছে। ঠিক আছে, নমস্কার সকল, ধন্যবাদ।